আপনার কি মনে হয় আসল নিয়ন্ত্রক কে বা কি? আমার মনে হয় ভিনগ্রহের প্রাণীরাই এই তথ্য প্রকাশের সময় নিয়ন্ত্রণ করছে। আমি জানি কিছু বিজ্ঞানী, কিছু সামরিক কর্মকর্তা, কিছু সরকারি কর্তৃপক্ষের লোকজন পর্দার আড়ালে বিশেষ করে সংকর ভিনগ্রহের প্রাণীদের সাথে কাজ করছে। কিছু লোক মনে করে যে ভিনগ্রহের ঘটনাগুলো শয়তানি। আসলে একদিক থেকে দেখলে আমি বলতে পারি এটা একটা খুবই বর্ণবাদী দৃষ্টিভঙ্গি। আপনি যদি পারেন এই বিষয়ে আপনার প্রাথমিক ভাবনাগুলো নিয়ে আমাদের একটু সারসংক্ষেপ দিন। মজার ব্যাপার হলো আজকের দিনের অনেক কিছুর মতোই সিনেমাটিও একটি বিভেদ সৃষ্টিকারী প্রভাব ফেলেছে বলে মনে হচ্ছে। সিনেমাটি এটা খুব স্পষ্ট করে দিয়েছে যে সিনেমার সমস্ত তথ্য সম্পূর্ণ প্রকাশ করার পুরো পরিকল্পনাটি ভিনগ্রহের প্রাণীদের দ্বারা পরিচালিত হয়েছিল। চলুন সিনেমার শেষটা ব্যাখ্যা করা যাক। তো সিনেমার মূল বার্তা হলো এই মুহূর্তে অ্যালেক্সিস ব্রুকসের সাথে হায়ার জার্নিস ড্যারিল আঙ্কা আপনাকে অনুষ্ঠানে পেয়ে আমরা সবসময়ই আনন্দিত। আজ আমাদের অনেক কিছু নিয়ে আলোচনা করার আছে, যার মধ্যে অন্যতম হলো স্টিভেন স্পিলবার্গের তৈরি ডিসক্লোজার ডে নামের এই ছোট্ট সিনেমাটি। আর আমি শুরুতেই বলে দিচ্ছি এতে স্পয়লার থাকবে। আর ড্যারিল, অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি তোমাকে বলেছিলাম আমার মনে হয় যারা এটা দেখার পরিকল্পনা করেছিল তারা এতক্ষণে দেখে ফেলেছে, কারণ ড্যারিল বলেছিল মানুষের জন্য এটাকে স্পয়লার বানিও না। তাই আমি নিশ্চিত যে আপনারা যারা দেখছেন তারা সবাই এটা দেখে ফেলেছেন। কিন্তু শোনো, সে কথায় যাওয়ার আগে ডিসক্লোজার বিগ ডি এর মতো বড় বিষয়ের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। ড্যারিল, আমি চাই তুমি এটা দেখো। আমি একটি ছোট মন্টেজ তৈরি করেছি এবং তুমি শুধু আমার সাথেই নয়, অন্যদের সাথেও বিভিন্ন সাক্ষাৎকারে যা যা বলেছো সেগুলোর ওপর তোমার মতামত জানতে চাই। তুমি এবং বাসার যা ঘটতে দেখছো আমার মনে হয় সেগুলো সত্যি হয়েছে। চলো এটা দেখি, তাহলেই তুমি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তো প্রথম যে জিনিসটা ঘটতে পারে তা হলো 2026 সালে আমরা ইউএফওর সংখ্যা বৃদ্ধি দেখতে পারি। আমরা হয়তো অবশেষে সংবাদ সম্প্রচার এবং এই জাতীয় জিনিসগুলিতে ইউএফওর এমন ছবি পেতে পারি যা অনস্বীকার্য হবে। আবারও তারা যে সত্যি এখানে আছে এই সত্যের সাথে আমাদের অভ্যস্ত করার জন্য। 4 ধরনের এলিয়েন। আরেকজন বিজ্ঞানী এদের নাম দিয়েছেন গ্রে, নর্ডিক, ইনসেক্টয়েড এবং রেপটিলিয়ান। আমাদের মতোই এদের সবার 2টি হাত এবং 2টি পা আছে। বিশেষজ্ঞরা অনুমান করেন যে রেপটিলিয়ানদের শরীর আঁশযুক্ত এবং টিকটিকির মতো লম্বা লেজ আছে। ইনসেক্টয়েডদের দেখতে প্রেইং ম্যান্টিসের মতো, গ্রেদের দেখতে ক্লাসিক সিনেমার এলিয়েনদের মতো, আর নর্ডিকদের দেখতে একজন সাধারণ সুইডিশ লোকের মতো, কিন্তু 7 ফুট লম্বা। একদম ঠিক ধরেছো দোস্ত, ঠিক এটাই তো তুমি আর আমি সেপ্টেম্বরে কথা বলেছিলাম। আমার মনে হয় সেটা ছিল 2025 সাল, এটা আফটার শোতে হয়েছিল। তুমি একদম ঠিক ধরেছো। চলো এটা নিয়ে কিছুক্ষণ কথা বলি। হ্যাঁ, এবং আরো অনেক কিছু আসছে। সব সময় নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে। আমার মনে হয় পেন্টাগন এইমাত্র ইউএফও সংক্রান্ত নথি, ভিডিও এবং তথ্যের 3য় দফা প্রকাশ করেছে, এবং আমার মনে হয় তারা এখনো সেরা জিনিসগুলো প্রকাশ করেনি। তাই আমি 2026 সালের বাকি সময়টা কি নিয়ে আসে তার জন্য অপেক্ষা করছি, বিশেষ করে তথ্য প্রকাশ এবং এর অস্তিত্বের প্রমাণের বিষয়ে আরো তথ্যের জন্য। মূল্যধারার সংবাদ মাধ্যমগুলোতে নিশ্চিতভাবেই একটি পরিবর্তন এসেছে। আমি বলবো এটি একটি বড় পরিবর্তন। আমরা এমন প্রায় প্রতিটি নেটওয়ার্ক নিউজ স্টেশনের কথা বলছি যারা বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করছে। সিবিএস, এনবিসি, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, পিবিএস নিউজ। এখন আর হাসির কোনো অবকাশ নেই। আপনার কি মনে হয় কি ঘটেছে? আসলে যখন মানুষ পেন্টাগন বা সরকারের কাছ থেকে এক ধরনের পরোক্ষ সম্মতি পেল যে আরে এই জিনিসগুলো সত্যি, তখন এটি একটি গুরুতর বিষয়ে পরিণত হলো, যা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত যে আমরা তথ্য প্রকাশের ধারণার গভীরে প্রকাশ্য যোগাযোগের ধারণার দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমার মনে হয় আমাদের প্রস্তুত করা হচ্ছে। আমার মনে হয় এটা ঘটা অনিবার্য, এবং মানুষকে এটা উপলব্ধি করার জন্য প্রস্তুত হতে হবে যে আমরা একা নই। আমরা কখনোই একা ছিলাম না। আর পেন্টাগন ও সরকারের পক্ষ থেকে এটা স্বীকার করা যে ইউএফও বাস্তব, যদিও এখন পর্যন্ত তারা বলছে ওহ আমরা জানি না ওগুলো কি। তারা জানে ওগুলো কি, বা অন্তত সরকারের ভেতরে অনেকেই জানে। কিন্তু তারা যে বলছে এই জিনিসগুলো বাস্তব এবং আমাদের এ নিয়ে একটি গুরুতর আলোচনা করা উচিত,
এবং কংগ্রেসে যে শুনানি হচ্ছে যেখানে হুইসেল ব্লোয়াররা তথ্য নিয়ে এগিয়ে আসছেন, সামরিক বাহিনীর লোকেরাও তাদের তথ্য নিয়ে সামনে আসছেন, এবং কংগ্রেস এমন একটি পরিবেশ তৈরি করতে চাইছে, এমনকি এমন আইনও তৈরি করছে যা মানুষকে সুরক্ষা দেবে যাতে তারা সামনে আসতে পারে এবং উপহাসের শিকার না হয়, তাদের কর্মজীবন নষ্ট না হয়, সামরিক বাহিনীতে সামনে এলে তাদের কণ্ঠরোধ করা না হয়। এই ধরনের বিষয়গুলো তথ্য প্রকাশের পথে একটি বিশাল পদক্ষেপ। কারণ এখন এটা নিয়ে কথা বলাটা ঠিক আছে, তাই আমার মনে হয় মানুষ বুঝতে শুরু করেছে যে এটা একটা গুরুতর বিষয় এবং এর জন্য গুরুতর মনোযোগ প্রয়োজন। কোনো প্রশ্নই নেই। ড্যারিলের মতোই আমারও মনে হয়। আমি সবসময় কোনো কিছুর সময়টা দেখতে আগ্রহী থাকি এবং জানেন, এক মুহূর্তে এটা হাসির খোরাক, পরের মুহূর্তেই এটা একটা গুরুতর বিষয় হয়ে ওঠে। আপনার কি মনে হয় আসল ক্ষমতা কার হাতে? এমনকি ঐতিহাসিকভাবেও সেটা কি মানুষ নাকি অমানুষ? আপনি জানতে চাইছেন এই তথ্য প্রকাশের প্রক্রিয়াটি আসলে কারা নিয়ন্ত্রণ করছে? বেশ কিছুদিন ধরেই এটা মানুষের হাতে, কিন্তু আমার মনে হয় আসল কথা হলো, এবং আমার মনে হয় ডিসক্লোজার ডে সিনেমাটিতেও কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছিল, এলিয়েনরাই এই তথ্য প্রকাশের সময় নিয়ন্ত্রণ করছে। কারণ তারা দেখতে পাচ্ছে যে মানবজাতির এই তথ্য আত্মস্থ করার জন্য সঠিক সময় কোনটি হওয়া উচিত। কারণ আমরা যে একটি মহাজাগতিক সম্প্রদায়ের অংশ, এই সত্যটি উপলব্ধি করা মানব বিবর্তনের একটি অনিবার্য অংশ। আর এখনই তার সময়। এবং আমি মনে করি যে এলিয়েনরা বোঝে যে মানবজাতির এই তথ্য এবং ধারণাটি সম্পূর্ণরূপে আত্মস্থ করতে ও এতে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। কারণ যখন এই উন্মুক্ত যোগাযোগ ঘটবে, তখন সম্ভবত এর প্রতি ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের প্রতিক্রিয়াই দেখা যাবে। তাই আমি মনে করি তারা বোঝে যে এটি যত তাড়াতাড়ি সম্ভব হওয়া দরকার, কারণ উন্মুক্ত যোগাযোগের ঘোষণার পর এই ধারণার সাথে অভ্যস্ত হতে আমাদের সময় প্রয়োজন। আমাদের সমাজের এই সত্যটির সাথে স্বচ্ছন্দ হতে সম্ভবত কয়েক দশক সময় লাগবে যে এলিয়েনরা উপস্থিত আছে এবং তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা আসলে অনেক সুবিধা পেতে পারি। সুতরাং আমি এই ধারণাটিকে দেখছি যে আমরা মানবজাতির একটি পুনর্গঠন মধ্যে আছি। এটি একটি চক্রের সমাপ্তি, মানবজাতির জন্য একটি নতুন চক্রের সূচনা, এবং আমরা একা নই। এই ধারণার সাথে অভ্যস্ত হতে প্রত্যেকের সময় প্রয়োজন। তাই আমি যেমনটা বললাম, আমার মনে হয় তারা যে এখানে আছে সেই প্রকৃত স্বীকারোক্তিটি যত তাড়াতাড়ি সম্ভব হওয়া দরকার, যাতে আমরা এই সবকিছু আত্মস্থ করার জন্য সময় পাই। কারণ তারা আমাদের কোনো কিছু করতে বাধ্য করবে না। তারা শুধু বলবে, দেখুন, আমরা শুধু আপনাদের জানাচ্ছি যে এখন আপনাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করার, আমাদের কাছ থেকে সুবিধা গ্রহণ করার সুযোগ আছে, এবং আপনারা যদি চান বা না চান, তাহলে কিভাবে, কখন এবং কোথায় এর সাথে এগিয়ে যাবেন, সেই সিদ্ধান্ত আমরা আপনাদের গ্রহের প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক জাতির উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু আমার মনে হয় পৃথিবীর সকলের এই ধারণার সাথে পুরোপুরি অভ্যস্ত হতে কয়েক দশক সময় লাগবে। এছাড়াও আবারও আপনাদের মনে রাখতে হবে যে একটি নতুন প্রজন্মের জন্ম হচ্ছে, প্রজন্মগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন, কয়েক দশকের মধ্যেই যারা সবকিছু চালাবে, তারা হবে সেই সব মানুষ যারা সবসময়ই জানতো যে ভিনগ্রহীরা এখানে আছে। এবং এটাই একটা বড় কারণ হবে যে কেন আমাদের গ্রহের সমাজ স্বাভাবিকভাবেই ধরে নেবে যে আমাদের ভিনগ্রহীদের সাথে যোগাযোগ করা উচিত, কারণ নতুন প্রজন্ম হিসেবে তাদের দৃষ্টিকোণ থেকে আমরা তাদের জীবদ্দশাতেই সবসময় ছিলাম। উদ্ধৃতি চিহ্ন। হ্যালো সবাই, শুধু একটি দ্রুত মনে করিয়ে দেওয়া, যদি আপনারা এই কন্টেন্টটি উপভোগ করেন এবং আরো চান, তাহলে লাইক বাটনে ক্লিক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি লাইক করুন এবং বেল আইকনটি বাজান। এটি ইউটিউবকে জানিয়ে দেয় যে আপনি আরো হায়ার জার্নি দেখতে চান, এবং এটি আমাদের কথা ছড়িয়ে দিতে সাহায্য করে। আমাদের কাজকে সমর্থন করার এটি অন্যতম সেরা একটি উপায়। আপনাকে অনেক ধন্যবাদ। এবার চলুন অনুষ্ঠানে ফিরে যাই। আপনি সেখানে অনেক কথা বলেছেন। আমি ভাবছিলাম, বিশেষ করে আমাদের কমিউনিটির মধ্যে এই ব্যবস্থার ভেতরে থাকা বিভিন্ন শিবির নিয়ে অনেক আলোচনা হয়েছে, যারা এই বিষয়ে একমত নয় যে আমরা তথ্য প্রকাশ করব কিনা, মানে চূড়ান্তভাবে এর বড় প্রকাশ নাকি করব না। আপনি কি এই গতি প্রকৃতি বোঝার জন্য বিষয়টি নিয়ে একটুও গভীরে গিয়েছেন? এটি খুবই জটিল, খুবই বহুস্তরীয়। হ্যাঁ, তাই অনেক ভয় আছে। এখনো সেই পুরনো মানসিকতাটা রয়ে গেছে যে মানবজাতি আতঙ্কিত হয়ে পড়বে, এবং আমি নিশ্চিত যে কিছু মানুষ হয়তো ভয়েই প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু আমি মনে করি এমনকি ভেতরের অনেক মানুষও উপলব্ধি করেন যে মানবজাতির এই বিষয়গুলো জানার সময় হয়ে গেছে। মানে আবারও বলছি, এই কারণেই ডিসক্লোজার ডে সিনেমাটি তৈরি হয়েছে, যা বিষয়টি তুলে ধরে। এই ধারণা যে ভেতরের কিছু লোক মনে করে যে জনগণের এটা জানা উচিত, এটা সর্বজনবিদিত হওয়া উচিত,
আমাদের জাতীয় নিরাপত্তার বিনিময়ে নয়। কিন্তু যেমনটা আপনারা জানেন, সরকারের অনেকেই কয়েক দশক ধরে বহুবার স্বীকার করেছে যে তারা আনুষ্ঠানিকভাবে বলেছে যে তারা এটাকে জাতীয় নিরাপত্তার বিষয় বলে মনে করে না। সুতরাং এখন যেহেতু তারা স্বীকার করছে যে এই বিষয়গুলো বাস্তব, কিন্তু সেই ধারণাটা আর দূর হতে পারে না, তাদের এখনো বলতেই হবে যে এটা জাতীয় নিরাপত্তার বিষয় নয়। এটা এমন এক জ্ঞানের বিষয় যা মানবতাকে কোনো না কোনোভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন। এছাড়াও আমি মনে করি মূল কথা হলো তথ্য প্রকাশের পক্ষে এবং বিপক্ষে থাকা প্রত্যেকেই, যেহেতু তারা বোঝে যে এখন এলিয়েনরাই এই এজেন্ডার দায়িত্বে আছে, তারা জানে যে যোগাযোগ এবং সম্পূর্ণ তথ্য প্রকাশ অনিবার্য। তাই আমি মনে করি তারা যা করছে তা হলো তারা কেবল নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করছে যাতে তথ্যটি এমনভাবে প্রকাশ করা যায় যা মানুষকে বলতে দেয়, ঠিক আছে, এক অর্থে আমরা তোমাদের ক্ষমা করে দেব। এতদিন ধরে এটা লুকিয়ে রাখার জন্য ধন্যবাদ, কারণ তুমি অবশেষে সব খুলে বলছো এবং এমনভাবে বলছো যে আমরা কোনো কিছু ভেঙে না পড়েই ব্যাপারটা মেনে নিতে পারছি। সুতরাং আমার মনে হয় তারা বুঝতে পারছে যে এই মুহূর্তে তাদের আর কোনো উপায় নেই, কারণ ভিনগ্রহীরাই নিয়ন্ত্রণ করছে কখন, কোথায় এবং কিভাবে এটি আসলে মুক্তি পাবে। তাই তাদের এমনভাবে নিজেদের উপস্থাপন করতে হবে যাতে মনে হয় তারা ভিনগ্রহীদের সাথে একমত, কারণ আমার মনে হয় এই মুহূর্তে এটা অনিবার্য। তাহলে এটা ধরে নেওয়া কি নিরাপদ হবে যে মানব জাতির পক্ষে যারা ক্ষমতার অধিকারী তারা সত্যি এই সত্তাদের কোনো না কোনো রূপের সাথে সরাসরি কাজ করে আসছে? তাদের অনেকেই করছে। হ্যাঁ, আমি জানি না যে তাদের সবাই করেছে কিনা, কিন্তু তাদের অনেকেই করেছে। আমি জানি কিছু বিজ্ঞানী, কিছু সামরিক কর্মকর্তা, কিছু সরকারি কর্তৃপক্ষের লোকজন, বিশেষ করে সংকর ভিনগ্রহীদের সাথে পর্দার আড়ালে বিভিন্ন প্রকল্পে কাজ করে আসছে যাতে অনেক প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় ইত্যাদি। আগামী 10 থেকে 15 বছরে আমরা যা দেখতে পাবো তার বেশিরভাগই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক মেডিসিন এবং অন্যান্য ধরনের মুক্ত শক্তি ডিভাইসের ক্ষেত্রে বিশাল অগ্রগতি এবং কোল্ড ফিউশন ও এই জাতীয় জিনিসগুলো আমার মনে হয় অনেক বহির্জাগতিক প্রাণীরই সৃষ্টি, যারা আমাদের প্রযুক্তির উন্নতিতে সাহায্য করার জন্য নেপথ্যে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যা কিছু ঘটছে তার বেশিরভাগই বহির্জাগতিক প্রাণীরা এমনভাবে পরিচালনা করবে যা মানবজাতির উপকারে আসবে, তাই মানুষকে ভয় পেতে হবে না। তাছাড়া মানুষ বলছে, ওহ, আমাদের সমাজে খুব দ্রুত যে কৃত্রিম বুদ্ধিমত্তা সর্বব্যাপী হয়ে উঠবে তা অনেক চাকরি কেড়ে নেবে। কিন্তু তারা যা বুঝতে পারে না তা হলো ভিনগ্রহীদের সাথে যোগাযোগ এবং তারা আমাদের জন্য যে সুযোগগুলো উন্মুক্ত করবে তা বিভিন্ন কাজ করার জন্য এমন অনেক পথ তৈরি করবে যা আমরা এখন কল্পনাও করতে পারি না। সুতরাং সেই অর্থে দীর্ঘমেয়াদে এআই এর অস্তিত্বের কারণে মানবজাতি ক্ষতিগ্রস্ত হবে না, কারণ ভিনগ্রহীরা আমাদের সামনে এমন অনেক কিছু তুলে ধরবে যা মানবজাতিকে এমন সব কাজ করার সুযোগ দেবে যা আমরা এখন কল্পনাও করতে পারি না। আমি একমত। আমার এআই যাত্রাটা কিছুটা মোড় নিয়েছে। আমার এখনো এর দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অন্ধকার দিক নিয়ে কিছু সতর্ক আছে, তবুও এটি আমার সহ অনেকের জন্য একটি অবিশ্বাস্য হাতিয়ার হিসেবে কাজ করেছে, তাই আমি খুব আশাবাদী। এটা আসলে কি, এটা একটা হাতিয়ার এবং আমরা বুঝবো কিভাবে এটিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হয়, এবং এটি এমন কিছু যা এই ধারণা থেকে দূরে থাকতে হবে। দখল করে নেওয়া বা ওই জাতীয় কিছু করার কথা নয়। এলিয়েনরা ব্যাপারটাকে সেভাবে পরিচালিত হতে দেবে না। তারা এআই ব্যবহার করে আসছে, জানেন কতদিন ধরে তা আমি জানি না, হাজার হাজার বছর ধরে। তাই তারা জানে কিভাবে এটিকে একটি সমাজে উপকারীভাবে প্রয়োগ করতে হয়। বেশ মজার। আমি জানি আপনি বলেছেন বাশার এআই এর একীকরণ এবং কিভাবে এটি এসাসানিদের উপকারে ব্যবহৃত হয়েছে সে সম্পর্কে কথা বলেছেন, তাই না? হ্যাঁ, আমার কাছে এটা বেশ আকর্ষণীয় মনে হয়েছে। হ্যাঁ, এসাসানি জাতি। এসাসানি হলো গ্রহটির নাম, কিন্তু মানুষগুলো হলো এসাসানি। হ্যাঁ, এসাসানি। বাহ। বাশারের সাথে আমার অফলাইনে একটু কথা হয়েছিল, এমনি একটা বিষয় নিয়ে কথা হলো। শুধু হ্যালো আর ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। আসলে এমনটা আগে কখনো করিনি। আপনাকে চেনার এত বছরে আমার শুধু একটু কথা বলার প্রয়োজন অনুভব হলো। দেখা যাক কি উত্তর আসে। যাই হোক, এবার মূল আলোচনায় ফেরা যাক। অবশ্যই। চলুন গোপনীয়তা নিয়ে কথা বলা যাক। আমি জানি আপনি খোলামেলা যোগাযোগ এবং সব দৃষ্টিকোণ থেকে গোপনীয়তা প্রকাশের প্রয়োজনীয়তার প্রসঙ্গে এই বিষয়টি আলোচনায় এনেছেন। ড্যারিল,
আপনি কি বলবেন যে আমাদের সমাজে খোলামেলা যোগাযোগ পুরোপুরি প্রতিষ্ঠিত হওয়ার জন্য এটি এক ধরনের পূর্বশর্ত? এটি কিভাবে সংযুক্ত? কিছুটা হলেও। আচ্ছা, মানে বাশার বলেছেন যে আমরা যেমনটা দেখছি 2026 সাল হলো তথ্য প্রকাশের বছর, কিন্তু তিনি শুধু ইউএফও সম্পর্কিত তথ্য প্রকাশের ধারণার কথাই বলছেন না। তিনি মূলত বলছেন যে গোপনীয়তা অবশ্যই প্রকাশ পেতে হবে, এবং আমরা আমাদের সমাজে, রাজনীতিতে এবং এই ধরনের অনেক ক্ষেত্রে এমনটা ঘটতে দেখছি, যেখানে বেশ কিছুদিন ধরে গোপন থাকা বিষয়গুলো প্রকাশ্যে আসছে। কারণ তিনি মূলত বলছেন, দেখুন, শেষ পর্যন্ত আপনারা এমন বহির্জাগতিক সমাজের সাথে যোগাযোগ করতে যাচ্ছেন যারা মূলত টেলিপ্যাথি। তাদের কাছ থেকে আপনি কিছুই লুকাতে পারবেন না, তারা ঠিকই জেনে যাবে কি ঘটছে। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু বুঝতেই পারছেন, আপনাকে আপনার নিজের সমাজে স্বচ্ছ হতে হবে এবং এমন সব বিষয় লুকানো বন্ধ করতে হবে যা মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলে। কারণ তাহলে আপনি আরেকটি স্বচ্ছ সমাজ থাকবেন না। আপনি যদি অতীতের এমন সব বিষয় আঁকড়ে ধরে থাকেন যা মানবতার কোনো কাজে আসে না এবং সেগুলাকে জিইয়ে রাখেন, তাহলে আপনি সত্যিই সামনে এগোতে পারবেন না। সুতরাং মূল বিষয় হলো এই সমস্ত বিষয়কে এমনভাবে প্রকাশ্যে আনা যাতে আমরা সেগুলোর সাথে ইতিবাচকভাবে মোকাবিলা করতে পারি। আবারও বলছি, এটা শুধু সমাজকে বিশৃঙ্খল করার বিষয় নয়, এটা হলো আমাদের চিলেকোঠা পরিষ্কার করা, ভয়ভিত্তিক বিশ্বাসগুলো ত্যাগ করা এবং এমন সব বিষয় সামনে নিয়ে আসা যা বহু মানুষের জন্য ক্ষতিকর হয়েছে, যাতে আমরা সত্যিই দেখতে পারি কি ঘটছে এবং আমরা আরো ভালোভাবে সামনে এগিয়ে যাওয়ার ও জীবনে আরো ভালো সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। আমি এখনো সেই দলটার কথা ভাবছি যারা এখনো চেষ্টা করে যাচ্ছে, সেই পুরনো অগ্রগামীরা যারা জীবন দিয়ে হলেও সেই গোপন তথ্যগুলো আঁকড়ে ধরে রাখতে চাইছে, অথবা তারা হয়তো একটু লাফ দিয়ে তারপর এগিয়ে যাবে। যেমন এপস্টাইন ফাইলগুলো, যা আমার মতে দীর্ঘস্থায়ী মনোযোগের দাবি রাখে, কারণ এর মধ্যে অনেক গোপন তথ্য রয়েছে। হ্যাঁ, আবার পুরো ব্যাপারটাই হলো ক্ষমতার বিভ্রম ধরে রাখা এবং এই জাতীয় বিষয় নিয়ে, কারণ জানেন তো, তাদের সেভাবেই ভাবতে শেখানো হয়েছে এবং তারা সত্যিই বোঝে না যে আসল ক্ষমতা তাদের নিজেদের মধ্যেই রয়েছে। এর জন্য তাদের বাইরে তাকাতে হয় এবং তাই এক ধরনের প্রতিরক্ষামূলক আবরণ বজায় রাখতে হয়, কারণ তারা বোঝে না যে প্রকৃত ক্ষমতা ভেতর থেকেই আসে। আপনার কি মনে হয় না যে তারা এটা বোঝে না, অথবা হয়তো তাদের সেই ক্ষমতা নেই? আমার মনে হয় তাদের অনেকেই, হ্যাঁ, আমার মনে হয় তাদের অনেকেই এটা বোঝে না। আমার মনে হয় না যে তাদের আধ্যাত্মিক শক্তি, উৎস বা এই জাতীয় কোনো কিছুর সাথে নিজেদের সংযোগ নিয়ে ভাবতে শেখানো হয়। আমার মনে হয় তারা শারীরিক জাগতিকতার মধ্যেই গভীরভাবে আবদ্ধ এবং তারা আসলে শুধু এটাই দেখে। এমনকি কিছু মানুষ যারা কোনো না কোনোভাবে আধ্যাত্মিকতার ধারণার প্রতি আগ্রহী, তারাও ধর্মীয় অনুষঙ্গের মাধ্যমেই তা করে থাকে, যা তাদের নিজস্ব ব্যাখ্যা ও সংজ্ঞা নিয়ে আসে, যেগুলো সবসময় ইতিবাচক হয় না। আমি জানি কিছু লোক আছে যারা মনে করে যে বহির্জাগতিক ঘটনাগুলো শয়তানি। আসলে একদিক থেকে দেখলে এটাকে আমি একটি অত্যন্ত বর্ণবাদী দৃষ্টিভঙ্গি বলতে পারি, কারণ ব্যাপারটা এমন যে শুধু অন্য গ্রহে জন্ম নিয়েছে বলেই একজন মানুষ হঠাৎ করে শয়তান হয়ে গেল। জানেন, মানে এটা তো অতীতে অন্য জাতিদের খারাপ নামে ডাকারই একটা উদাহরণ। তো ব্যাপারটা কি জানেন, যে জিনিসটা তারা বোঝে না সেটাকে শয়তানি না বলে তাদের প্রথম প্রতিক্রিয়াই কেন শয়তানি হয়? আচ্ছা, এটা তো স্বর্গীয়ও হতে পারে। না বলে, আরে এটা তো ইতিবাচক কিছুও হতে পারে। জানেন, আমার কাছে এই ভয়ের একটা বড় অংশ ধর্মীয় কারণেও তৈরি হয়েছে। একদম ঠিক, হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, এটা আমাদের একটা জটিল আলোচনার দিকে নিয়ে যেতে পারে, তাই না? কারণ প্রকাশের প্রস্তুতির জন্য এটা শুধু একটা প্রধান আলোচনার বিষয়ই হয়ে ওঠেনি, বরং এটা কি বিশ্ব দৃষ্টিভঙ্গির সমস্ত দিক, বিশেষ করে গোড়া ধর্ম ও গোড়ামির সাথে জড়িত দিকগুলোর ক্ষেত্রে একটা সত্তাতাত্ত্বিক ধাক্কা হতে চলেছে। এবং সরকার বা আধা সরকারি কিছু গোষ্ঠী ও ধর্মীয় নেতাদের মধ্যে বৈঠক হয়েছে বলে অনেক কথাবার্তা হয়েছে। ড্যারিল, এটা এখন একটা বড় ব্যাপার। হ্যাঁ, ঠিক এই কারণেই আমি ডিসক্লোজার ডে সিনেমার সেই দৃশ্যগুলোর খুব প্রশংসা করি, যেখানে একজন সন্ন্যাসিনী নবীন শিষ্যকে বলছিলেন যে না, এটা ঈশ্বর, উৎস বা অন্য যা হোক না কেন, তার সাথে মানুষের সম্পর্কের বিষয়ে থাকা সবচেয়ে মৌলিক বিশ্বাসগুলোকে ব্যাহত করবে না। কারণ
এটা সেই ধারণাকে বাধা দেয় না, বাদও দেয় না। এই ধারণা যে মহাবিশ্বে অন্যান্য সত্তাও আছে তা কোনোভাবেই উৎসের সাথে, এই সবকিছুর সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কের ধারণাকে খর্ব করে না। তাই সিনেমাটিতে করা এই মন্তব্যটি দেখে আমি আনন্দিত হয়েছিলাম, যেখানে তারা বলছে, দেখুন, বেশিরভাগ ধর্মের মূল ভিত্তি বা মৌলিক মূল্যবোধগুলো হলো আধ্যাত্মিক, সৃষ্টিকর্তার সাথে, সৃষ্টির সাথে এক ব্যক্তিগত সম্পর্ক। উদ্ধৃতি চিহ্ন। আর তাই উন্মুক্ত যোগাযোগের ঘটনা দ্বারা এটি ব্যাহত হবে না, কারণ মহাবিশ্বের প্রতিটি সত্তারই কোনো না কোনোভাবে উৎসের সাথে একটি ব্যক্তিগত সংযোগ রয়েছে। এমনকি যদি আমার সংযোগ করার পদ্ধতি আপনার থেকে ভিন্ন হয়, সব পদ্ধতি কোনো না কোনোভাবে ঠিক আছে, কারণ উৎসের কাছে পৌঁছানোর অনেক পথ আছে, কোনো একটি নির্দিষ্ট পথ নেই। তাই আমি মনে করি সিনেমাটি যে এই কথাটা বলেছে তা সত্যিই ভালো হয়েছে যে আপনি একজন ধার্মিক ব্যক্তি বলেই যে আপনাকে উন্মুক্ত যোগাযোগের পক্ষে থাকতে হবে এমন কোনো কথা নেই। উদ্ধৃতি চিহ্ন। এটা ধর্ম যেভাবে বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করে তার কিছু কিছু হয়তো দূর করতে পারে, কিন্তু ঈশ্বর, দেবী, উৎস বা আপনি যা বলুন না কেন, তার সাথে ব্যক্তিগত আধ্যাত্মিক সংযোগের মূল ধারণাটিকে এটি মুছে ফেলে না। সুতরাং তা অলঙ্ঘনীয়। আমরা যেভাবেই এর ব্যাখ্যা করতে চাই না কেন, তা আমাদের দেওয়া হয়েছে এবং ভিনগ্রহের প্রাণীর সাথে যোগাযোগ তা মুছে ফেলার জন্য কিছুই করতে পারবে না। হ্যাঁ, পরিশেষে আমার মনে হয় এই ব্যাপারে সাধারণ মানুষের জন্য এটি এখনো কিছুটা শেখার বিষয় হয়েই থাকবে। আর তারপর, যেমনটা আমি বললাম, ধর্মের বেশিরভাগ বাহ্যিক অনুষঙ্গ হয়তো শেষ পর্যন্ত চলে যাবে, কিন্তু তাতে সেই ব্যক্তিগত সংযোগটা মুছে যাবে না যা প্রত্যেকে অনুভব করে যখন তারা কোনো নির্দিষ্ট ধর্মে যোগ দেয় বা বিশ্বাস করে। তারা এমনটা করে একটি নির্দিষ্ট সংযোগের জন্যই যা তারা পেতে চায়, এবং সেই সংযোগ বজায় রাখা যেতে পারে, এমনকি যদি ধর্মের মাধ্যমে সেই সংযোগকে ঘিরে থাকা পদ্ধতি এবং বাহ্যিক অনুষঙ্গগুলো পরিবর্তিত হয়, কিন্তু তারা যে অনুভূতি এবং সংযোগ খুঁজছে সেই ধারণাটি দূর হবে না। আমার মতে এটি বরং তাকে আরো বাড়িয়ে তুলবে। হ্যাঁ, বাড়িয়ে তুলবে। কারণ যদি এলিয়েনদের কাছে আত্মিক জগতের বাস্তবতা এবং এই জাতীয় সমস্ত কিছু আমাদের কাছে প্রমাণ ও প্রদর্শন করার মতো আরো উন্নত ক্ষমতা থাকে, তাহলে আমি মনে করি, হ্যাঁ, এটি উৎসের সাথে আমাদের সংযোগ সম্পর্কে আমাদের বোঝাপড়াকে কেবল শক্তিশালী করবে, যদিও তা হয়তো বেশিরভাগ ধর্ম আমাদের যেভাবে ভাবতে শিখিয়েছে তার থেকে ভিন্ন উপায়ে বা ভিন্ন শৈলীতে হতে পারে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। এটি মূল সংযোগটিকে সরিয়ে দেয় না। আমি মনে করি এটা একটা ভালো জিনিস হবে। হ্যাঁ, সে বিষয়ে বিস্তারিত বলবো না, কিন্তু আমি মনে করি এটা একটা ভালো জিনিস হবে। আচ্ছা, তাহলে এখন আমরা মূল আলোচনায় আসি এবং আমি সবাইকে ড্যানিলের কথা জানাতে চাই। ডিসক্লোজার ডে দেখার পর এটাই তার দেওয়া প্রথম সাক্ষাৎকার যা সম্প্রচারিত হবে। আমাকে বলতেই হচ্ছে, ওটা দেখার ঠিক পরেই যখন আমরা টেক্সটে কথা বলছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম, ড্যারিল, তুমি কি এটা দেখেছো? আমি বলেছিলাম, তুমি তো এখনো দেখোনি। আর আমি ভেবেছিলাম আমি তোমাকে এমন কিছু বলতে যাচ্ছি যা তুমি শুনতে চাও না। আমি বলেছিলাম, কিছু বলো না, কিছু বলো না। উদ্ধৃতি চিহ্ন। আমি বলিনি। হ্যাঁ, কিন্তু এখন আমি এটা দুবার দেখেছি। তুমি কি এটা দুবার দেখেছো? আমার মনে হয় আমি আবার গিয়ে এটা দেখবো। আচ্ছা, আমি আমার সাথে ঘটে যাওয়া কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আমি আসলে ঠিক পরেই একটি ছোট ভিডিও পোস্ট করেছিলাম যেখানে কিছু অপ্রত্যাশিত আবেগ জেগে উঠেছিল, কিন্তু সেটা অন্য গল্প, একটু পরে বলা যাবে। তোমার সার্বিক ভাবনাগুলো বলো। আমার অনেক প্রশ্ন আছে, জানো, সিনেমাটির উদ্দেশ্য, সময় নিয়ে, কিন্তু আমাকে একটু সারসংক্ষেপ দাও। এই বিষয়ে আপনার প্রাথমিক ভাবনাগুলো নিয়ে আমাদের একটু সংক্ষেপে বলুন। আসলে মজার ব্যাপার হলো, আজকের দিনের অনেক কিছুর মতোই এই সিনেমাটিও মানুষের মধ্যে একটি বিভেদ সৃষ্টিকারী প্রভাব ফেলেছে। ব্যাপারটা অনেকটা এমন যে হয় মানুষ এটাকে ভালোবাসে অথবা ঘৃণা করে। আর এই সিনেমাটির প্রতি মানুষের প্রতিক্রিয়ায় এত বিভেদ থাকাটা বেশ আশ্চর্যজনক। অন্তত আমার কাছে এটা একটা বড় বিস্ময়। জানেন, এটা বলা এক জিনিস যে ঠিক আছে, সিনেমা তো সিনেমাই, আর আমি এর বক্তব্যের সাথে একমত হই বা না হই, কিন্তু অনেকেই সক্রিয়ভাবে বলছে যে তারা সিনেমাটি সত্যিই ঘৃণা করেছে বা সিনেমাটি খারাপ ছিল, মানে এটা বোকার মতো ছিল, এটা নির্বোধের মতো ছিল, এই ধরনের সব কথা, যা সত্যিই বেশ আশ্চর্যজনক সংখ্যক সমালোচনা। অন্যদিকে অনেকেই বলছেন, হ্যাঁ, না, আমার মনে হয় এটা তার অন্যতম সেরা কাজ এবং আমি এটা ভালোবাসি, এবং এই সব। তাই আমার মনে হয় এই সিনেমাটি নিয়ে মানুষের প্রত্যাশা এবং তারা কি ভেবেছিল
তার উপর এর অনেকটাই নির্ভর করে। আসলে এটা ইটির মতো কোনো আবেগঘন সিনেমা নয়। এটা ক্লোজ এনকাউন্টার্স এর মতো কোনো রহস্যময় সিনেমাও নয়। আমার মতে এটি একটি খুব নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করে, যা শুধু তথ্য প্রকাশের ধারণার সাথেই সম্পর্কিত নয়, বরং তথ্য প্রকাশের জন্য মানবজাতির প্রস্তুত থাকার প্রয়োজনীয়তার সাথেও সম্পর্কিত, কারণ সিনেমাটির মূল বিষয়বস্তু হল সহানুভূতি। এটি মানব জাতিকে আরো বেশি সহানুভূতি এবং সংযোগ গড়ে তুলতে উৎসাহিত করে, যাতে তারা তাদের স্পন্দনকে এমন এক পর্যায়ে উন্নীত করতে পারে যেখানে তারা তথ্য, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তথ্য প্রকাশের ফলে আসা আমূল পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করতে সক্ষম হয়। সুতরাং মানব জাতিকে আরো সুরেলা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ করে দেওয়া, যাতে আমরা এলিয়েনদের মতো হতে পারি এবং তারা যেভাবে কাজ করে। তাই সিনেমাটির মূল বার্তা শুধু তথ্য প্রকাশের বিষয় নয়, বরং সেই তথ্যকে ইতিবাচকভাবে ব্যবহার করতে এবং এগিয়ে যেতে মানবজাতিকে কি হতে হবে সে সম্পর্কেও। সিনেমাটির পেছনের তার উদ্দেশ্য, তার অভিপ্রায় সম্পর্কে এটাই আমার সাধারণ ধারণা। সত্যি? আচ্ছা, হ্যাঁ, লোকেরা বলেছে যে সহানুভূতি অবশ্যই সিনেমাটিতে একটি শক্তিশালী সংকেত বা বার্তা ছিল এবং আমি একমত হব, যদিও সবচেয়ে স্পষ্ট উপায়ে নয়। আমার মনে হয় সেগুলো বিভিন্ন জায়গায় ফুটে উঠেছে। জানেন, আমার কাছে এটি ছিল এক ধরনের দ্বৈত পরিস্থিতির সিনেমা, যেখানে একদিকে রয়েছে চরম সহানুভূতি, করুণা, এমনকি ভালোবাসা, এবং অন্যদিকে রয়েছে চরম শয়তানি এবং গোপনীয়তা আঁকড়ে ধরে থাকা ইত্যাদি। এর সাথে আমি আরো একটি বিষয় বলতে চেয়েছিলাম। আচ্ছা, যাই হোক, পরে মনে পড়বে। ড্যারিল, আপনি খুব ভালো একটা বিষয় তুলে ধরেছেন যে সিনেমাটি এর কারণে সৃষ্ট বিভেদকে উস্কে দিচ্ছে বা দিচ্ছে না, কিন্তু কোনোটিকেই উৎসাহিত করছে না। আমার মনে হয় এটা বেশ আকর্ষণীয়। এটা অনেকটা আমাদের বর্তমান অবস্থাকেই তুলে ধরছে, যেখান থেকে আমাদের সরে আসা দরকার। হ্যাঁ, আমার মনে হয় না এটা কোনো কাকতালীয় ঘটনা যে সিনেমাটি একটি অত্যন্ত হিংস্র কুস্তির ম্যাচ দিয়ে শুরু হয়েছে, এবং আমার মনে হয় এর মাধ্যমেই তিনি এই মুহূর্তে মানবজাতির অবস্থা তুলে ধরতে চেয়েছেন। আমরা সবাই একে অপরের সাথে লড়াই করছি, এবং এটা পুরুষালী দম্ভ আর টেস্টোস্টেরনের এক প্রদর্শনী, যেখানে একে অপরকে চড় থাপ্পড় মারতে হয়, মারামারি করতে হয় আর প্রহার করতে হয়। এবং আমার মনে হয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তিনি সিনেমার শুরুর দৃশ্যের জন্য, অর্থাৎ যেখানে আপনি প্রধান চরিত্রগুলোর একজনের সাথে পরিচিত হন, সেই সূচনা দৃশ্যের জন্য এটি বেছে নিয়েছেন। তো বুঝতেই পারছেন, এটা আবারও এই ধারণাকেই জোর দিচ্ছে যে আমাদের আরো সহানুভূতি, আরো সংযোগ এবং একে অপরের সাথে আরো যোগাযোগের প্রয়োজন। কারণ সিনেমার একেবারে শেষ কথাটিতেও এর উদাহরণ দেওয়া হয়েছে। আমরা সে বিষয়ে পরে কথা বলবো। আমি এখনো সে সম্পর্কে কথা বলতে চাই না, কিন্তু হ্যাঁ, একদম একদম একদম। আপনি যখন সহানুভূতির কথা বলেন, আমি যখনই ফিরে আসতে চাই, আমার মাথায় কিছু একটা খেলে যায় এবং আমি নিজেকে সামলাতে পারি না। আমি যে বারবার নিজেকে সামলাতে পারি না, তার একটা কারণ আছে। দেখুন, এটা আবার আমার মনে পড়ে যাবে। আপাতত উদ্দেশ্যের বিষয়ে কথা বলা যাক। হোয়াইট হাউস থেকে ইউএফও সংক্রান্ত নথিপত্রের তৃতীয় কিস্তি যেদিন বেরিয়ে এল, ঠিক সেই দিনেই এই সিনেমাটি মুক্তি পাওয়ার চরম কাকতালীয় ঘটনাটিকে আমি উপেক্ষা করতে পারছি না। আরে, এটা কোনো দুর্ঘটনা নয়, আমি মনে করি না। না, এর মধ্যে কোনো দুর্ঘটনা নেই। হ্যাঁ, এটা কোনো না কোনোভাবে পর্দার আড়ালে সাজানো হয়েছে। আরেকটা বিষয় যা আমি লক্ষ্য করেছি তা হলো এই কোরিওগ্রাফির সাথে দ্য সিক্রেট অফ স্কিনওয়াকার র্যাঞ্চ নামের একটি টিভি শো এর সম্পর্ক আছে। আপনি কি এটা খেয়াল করেছেন? আপনি কি এটা দেখেন? হ্যাঁ, আমরা কথা বলেছি। আমরা আসলে লস অ্যাঞ্জেলেসে এটা নিয়ে কথা বলেছিলাম। আমি এটা নিয়মিত দেখি না, কিন্তু হ্যাঁ, বলতে থাকুন। কারণ স্কিনওয়াকার র্যাঞ্চে তারা যে বৈজ্ঞানিক তদন্ত চালাচ্ছে, তার মাধ্যমে তারা যা আবিষ্কার করছে, যখন আপনি দেখবেন কিভাবে এক সিজন থেকে আরেক সিজনে 100 থেকে আরেকশোতে তথ্যের অগ্রগতি হচ্ছে, আমি দেখতে শুরু করেছি যে কিছু নির্দিষ্ট, বলা যায়, নেপথ্যের প্রভাব বা শক্তি রয়েছে, যা কোনোভাবে
তাদের আবিষ্কৃত কিছু তথ্যকে সামনে আসতে দিচ্ছে, কিন্তু অন্য তথ্যগুলোকে আসতে দিচ্ছে না। এমন কিছু বিষয় আছে যা তাদের সামনে এগোতে বাধা দিয়েছে। এমন কিছু বিষয় আছে যা রহস্যজনকভাবে তাদের কম্পিউটার থেকে সংকলিত তথ্য মুছে দিয়েছে। আর তারা যা আবিষ্কার করছে, যে হারে তারা মেশাতে খনন করে যা বের করেছে তা উন্মোচন করতে চলেছে, যা তারা বৈজ্ঞানিকভাবে নিশ্চিতভাবে বলতে পারে না যে এটি আসলে কি, কিন্তু তারা সন্দেহ করছে যে এটি কোনো উন্নত বহির্জাগতিক প্রযুক্তির অংশ। তারা এখন শুধু বলতে পারে যে তারা এটা সন্দেহ করে, কারণ তারা বৈজ্ঞানিকভাবে বৈধ থাকতে চায়। আমার অনুমান, তারা যে হারে এটি আবিষ্কার করছে তা সম্পূর্ণ তথ্য প্রকাশের সময়ের সাথে পুরোপুরি মিলে যাবে, কারণ দেখে মনে হচ্ছে যেন এটি এমনভাবে সাজানো হয়েছে যাতে ঠিক ততটুকুই তথ্য প্রকাশ করা হয়, কিন্তু খুব বেশি নয়। সঠিক সময়ের আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। তাই আমার মনে হয় আমি এখানে একটি সমন্বয় দেখতে পাচ্ছি। আমরা অন্যান্য ক্ষেত্রেও সমন্বয় দেখতে পাচ্ছি, যেমন স্পিলবার্গ 2023 সালে এটার কথা ভেবেছিলেন। হ্যাঁ, ঠিক তাই। আর এটা যে তথ্য প্রকাশের বছর এবং মুক্তির দিনটিকে নিখুঁতভাবে প্রকাশ করার জন্য সময় মতো আসছে, যেমনটা আপনি বললেন, ঠিক মুক্তির দিনেই। প্রতিদিন এই সমস্ত কিছু কোনো না কোনোভাবে, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবে, সমষ্টিগত অবচেতনের মাধ্যমে হোক বা পর্দার আড়াল থেকে খোদ এলিয়েনদের নিজেদের হাত ধরেই হোক, এই সবকিছুর মধ্যে আমি একটা সম্মিলিত কোরিওগ্রাফির প্যাটার্ন দেখতে শুরু করেছি, যেখানে সবকিছু একদম সঠিক সময় একত্রিত হয়ে একটা নির্দিষ্ট মুহূর্তে এই তথ্যগুলো প্রকাশ করে। আচ্ছা। আর আমার মনে হয় এই বিষয়টার দায়িত্বে এলিয়েনরাই আছে। ব্যাপারটা পরিষ্কার করে বলার জন্য আপনাকে ধন্যবাদ, কারণ এখানে অনেক ব্যক্তি জড়িত আছে এবং আমি বলতে পারছি না কে এটা কোরিওগ্রাফ করছে। এটা একটা সাইয়ক ছিল, মানে এই সব কিছুই ভালো না, আমি সেটা বলছি না, কিন্তু অনেকেই সিনেমার ভাবমূর্তি নিয়ে এই বিভেদটা পছন্দ করছে। আমার মনে হয় এমন কিছু লোক আছে যারা স্পিলবার্গকে ছিঁড়ে ফেলার পরিকল্পনা নিয়ে গিয়েছিল। মানে দেখুন, আমার মনে হয় এই লোকটা এ বিষয়ে বেশ পড়াশোনা করেছে। আমি অবশ্য নির্দিষ্ট করে কিছু জানি না, কিন্তু এই ঘটনা নিয়ে এটা তার তৃতীয় বড় সিনেমা এবং আমরা জানি যে ক্লোজ এনকাউন্টার্স এর উল্লেখ ছিল। এটা বাস্তব জগতের রেফারেন্সে ভরপুর ছিল, যার মধ্যে জ্যাক ভ্যালির উপস্থিতিও ছিল। জ্যাক ভ্যালির চরিত্রে কে অভিনয় করেছিল, সে কি? আচ্ছা, আর ইউএফও গবেষক জ্যাক ভ্যালির আসল উপস্থিতি? না না, ও ঈশ্বর, দুঃখিত, আমার মাথায় আসছে না। হ্যাঁ, ঠিক আছে। আমি অনুমান করছি ভ্যালি ছাড়াও কি আরেকজন ছিল? সে কি ফিলিপ কর্সো, সেই বিখ্যাত ব্লু বুক তদন্তকারী? ফিলিপ কর্সো না। না, পড়ে মনে পড়বে, অ্যালেন হাইনেক। যে অ্যালেন হাইনেক, অবশ্যই। আরে আসলে সিনেমায় ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক তাই। তো স্পিলবার্গ সম্পর্কে আমি যা পড়েছি তাতে আমি অবাক হব না। আমার মনে হয় হলিউড, সরকার এবং গোয়েন্দা সংস্থা কোনো না কোনো পর্যায়ে অবিচ্ছেদ্যভাবে জড়িত। ড্যারিল, আমি ওখান থেকেই এসেছি, তুমিও ওখান থেকেই এসেছো। আমার মনে হয় না তাকে সচেতনভাবে ভেতরে ঢোকানো হয়েছিল, কিন্তু আমার মনে হয় তিনি এটা ধিক্কারও করেছেন। তিনি বলেছেন, জানেন, আমি ভেতরের লোক নই, কিন্তু তিনি বলেছেন, আমার মনে হয় তার উদ্দেশ্য হলো এই সমস্ত তথ্য সংগ্রহ করে আমাদের জন্য সেগুলাকে একত্রিত করা। এবং আমি নিশ্চিত যে তিনি কিছু নথি এবং এই জাতীয় জিনিসপত্র পেয়েছেন, কিন্তু তার নিজের স্বীকারোক্তি অনুযায়ী আমি তা বিশ্বাস করি না। তিনি অনেক গভীর তথ্য সম্পর্কে অবগত নন, কিন্তু তিনি একজন সংশ্লেষক যিনি সমস্ত সংকেত গ্রহণ করে আমাদের জন্য প্রদর্শন করতে পারেন, এবং আমি নিশ্চিত যে বহির্জাগতিক প্রাণীরাও তাকে কোনো না কোনোভাবে সাহায্য করছে, সেই সাথে এই বিষয়গুলো কিভাবে পরিচালনা করা যায় সে সম্পর্কে তাকে চিন্তা ও ধারণা দিচ্ছে। এটা ভালো, কিন্তু আসলে এটা কোনো ব্যাপার না, কারণ মূল কথা হলো এর প্রভাব একই থাকে। কিছু মানুষ সংশ্লেষকের মতো কাজ করছে এই তথ্যগুলোকে একত্রিত করে মানবজাতির সামনে প্রদর্শন করার জন্য, যা আমাদেরকে তথ্য প্রকাশের পথে আরো এক ধাপ এগিয়ে দেয়, এই ধারণা এবং আলোচনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আরো একটি সুযোগ করে দেয়।
তিনি তার সিদ্ধান্তে অটল। আমি সিনেমাটি মুক্তির আগে তার দেওয়া প্রচুর সাক্ষাৎকার দেখেছি এবং তিনি এই বিষয়ে এতটাই অনড় ও অবিচল ছিলেন যে এই বিষয়ে তার আগ্রহ যতই গভীর হোক না কেন, তিনি বলেছেন যে তিনি কোনো ইউএফও দেখেননি, তাদের সাথে তার কোনো যোগাযোগ হয়নি, মানে মূলত না, এই ধরনের কিছুই হয়নি। তবুও আপনার কথা শুনে মনে হচ্ছে তিনি কি এমন কোনো অমানবিক বুদ্ধিমত্তার কাছ থেকে আসা সূক্ষ্ম ইঙ্গিত পাচ্ছেন যা সম্পর্কে তিনি অবগত নন? হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় অনেক সৃজনশীল কাজেই এমনটা ঘটে, বিশেষ করে চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পে, যেখানে লেখক এবং নির্মাতারা ভিনগ্রহীদের দ্বারা টেলিপ্যাথিকভাবে পাঠানো তথ্য গ্রহণ করেন, যাতে মানুষ এই ধারণাগুলোর সাথে অভ্যস্ত হতে পারে এবং আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। তাই হ্যাঁ, আমি বিশ্বাস করি যে এই ধরনের সহযোগিতা সবসময় অন্য এক স্তরে চলছে। আর আপনি যদি স্পিলবার্গের মতো কেউ হন, তবে আপনি তা ধরতে অত্যন্ত সংবেদনশীল হবেন। আর তিনি সেগুলাকে নিজের ভাবনা মনে করেন নাকি অন্য কোথাও থেকে অনুপ্রাণিত হচ্ছেন, বা যাই হোক না কেন, তাতে কিছু যায় আসে না, কারণ চূড়ান্ত ফলাফল হলো তার এবং তিনি যার সাথে সংযোগ স্থাপন করছেন বা যা তাকে সংযুক্ত করছে তার একটি সংশ্লেষণ, যা আমাদের এমন তথ্য দেয় যা আলোচনাকে এগিয়ে নিয়ে যায়। সুতরাং এটা আসলে কোনো ব্যাপার না। রোজওয়েলের চিত্রায়নগুলো সম্পর্কে আপনার কি মনে হয়েছে? 1965 সালে পেনসিলভেনিয়ার ট্যাক্সবার্গে যে ঘটনাটি ঘটেছিল সেটি তো আছেই। ড্যারিল, কিছু লোক অনুমান করে যে এর কিছু অংশ হয়তো আসল ফুটেজ ছিল। আপনি কি বলেন? আমার মনে হয় না ওটা আসল ফুটেজ ছিল। আমার মনে হয় তথ্য প্রকাশের পুরো প্রক্রিয়ার মধ্যে এখানে সেখানে কিছু আসল ফুটেজ ছিল, কিন্তু আমার মনে হয় না ওগুলো পুনর্নির্মাণ ছিল, বেশ কিছু কারণে জানিয়ে এখন বিস্তারিত বলার দরকার নেই। কিন্তু আমার মনে হয় সেগুলো আসল ঘটনাগুলোকে অনেকাংশে নির্ভুলভাবে তুলে ধরেছিল। আর সেটা ঠিক আছে, জানেন। তো সিনেমাটা দেখার আগে যখন আমি তোমাকে টেক্সট করেছিলাম, আমার মনে হয় না আমি তোমাকে বলেছিলাম যে ঠিক সেই মুহূর্তে আমার ঠিক কেমন তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। ড্যারিল, আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছিল এবং আমাকে বলতেই হবে যে সেই চোখের জলে অন্যরকম কিছু একটা ছিল। আবেগগতভাবে বা বুদ্ধিবৃত্তিকভাবে আমি যা দেখছিলাম তা আমার শারীরিক প্রতিক্রিয়ার সাথে মিলছিল না। আমি থিয়েটারের চারপাশে তাকালাম, আর তোমরাও এখান থেকে দেখছো। আমি এটা নিয়ে একটা ছোট পোস্ট করেছিলাম কারণ আমি জানতে চেয়েছিলাম যে অন্য কাদেরও হয়তো একই রকম প্রতিক্রিয়া হয়েছিল। আমি যতদূর দেখতে পাচ্ছিলাম থিয়েটারের আর কারো একই রকম প্রতিক্রিয়া হচ্ছিল না। আমার স্বামী শুধু সেই দৃশ্যের দিকেই মনোযোগ দিয়ে রেখেছিল। এখানে কি হচ্ছিল? এমন কিছু কি ছিল যা হয়তো আমরা অনুভব করতে পারতাম? এর মধ্যে কি কিছু গেঁথে ছিল? তাদের সাথে কি চলছিল? হ্যাঁ, সিনেমার তথ্য প্রকাশের মুহূর্তে আমারও একই রকম প্রতিক্রিয়া হয়েছিল, কারণ আমার সাথে থাকা বন্ধুদেরও একই রকম হয়েছিল। কারণ আমার মনে হয় এটা আসলে এক ধরনের মুক্তি ও স্বস্তির অনুভূতি, কারণ অবশেষে এমন একটা পথ দেখানো হয়েছে যার মাধ্যমে তথ্যটা প্রকাশ হতে পারে, যেহেতু আমরা এর জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আর তাই এমন কিছু দেখানো যা সেই মুহূর্তটাকে তুলে ধরতে পারে, তা আমাদের সেই অপেক্ষার অবসান ঘটাতে সাহায্য করে যা আমরা এই তথ্যটা সামনে আসার জন্য করে এসেছি। আর যদিও এটা শুধু একটা সিনেমার মধ্যে ছিল, তবুও এটা একটা আবেগঘন প্রতিক্রিয়া তৈরি করে, কারণ আপনি সেই তথ্যটার জন্য তীব্রভাবে আকাঙ্ক্ষা করেন এবং অনেক দিন ধরে চেয়ে এসেছেন যে সেই তথ্যটা প্রকাশ পাবে আর পৃথিবীতে পরিবর্তন আসবে। আমরা এতদিন ধরে এই ইচ্ছাটা আঁকড়ে ধরে আছি এবং এটা যে এতদিন ধরে গোপন ছিল সেই বাস্তবতার সাথে মানিয়ে নিয়েছি। তাই এর প্রকাশের একটা চিত্রায়ন দেখাও আমার মনে হয় এই আবেগঘন মুক্তি এনে দেয় যে হ্যাঁ, এটা সত্যিই ঘটলে ঠিক এমনই অনুভূতি হতো। সুতরাং আপনার চোখে আনন্দের অশ্রু, স্বস্তির অশ্রু এবং বছরের পর বছর ধরে এই ইচ্ছাটা আঁকড়ে ধরে রাখার মুক্তির অশ্রু ঝরে। আমি আপনার সাথে যা বলেছি বা ভাগ করে নিয়েছি তার বাইরে গিয়ে এই ক্ষেত্রে একজন গবেষক হিসেবে ব্যক্তিগতভাবে আমি যে দ্বন্দ্বের মধ্যে ছিলাম তা আবার গুছিয়ে বলা আমার জন্য কঠিন হবে। সত্যি বলতে কি, আমি রোজওয়েল বা সরকারি ধামাচাপা দেওয়ার ঘটনায় আগ্রহী ছিলাম না, তা নয়।
ওটা আসলে আমার আওতার বাইরে। এটা আসলে অভিজ্ঞতাকারীদের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে। ঠিক। তো ড্যারেল, আমার সম্পর্কে এই সবকিছু জানার পর আমি শুধু এটাই বলতে চাই যে আবেগের ঊর্ধ্বে গভীর কিছু একটা ছিল, এমন কিছু যা আমি এখনো খুঁজে চলেছি। জানেন, আমি থিয়েটার থেকে বেরিয়ে শৌচাগারে গিয়েছিলাম আর আমি হাউহাউ করে কেঁদে ফেলেছিলাম। মানে, আমি হাউহাউ করে কেঁদেছিলাম। আচ্ছা। অ্যালেক্সিস, কি হচ্ছে এখানে? হ্যাঁ, এর অন্য স্তরটা হলো স্বীকৃতি। কারণ অবশেষে যখন আপনি সবকিছু খুলে বলছেন, সমস্ত তথ্য প্রকাশ করছেন, তার মানে হলো যারা এতদিন ধরে বলে আসছিলেন যে এই সবকিছু সত্যি, তাদের নিয়ে উপহাস করা হয়েছে, তাদের পাগল বলা হয়েছে। তাই হঠাৎ করেই মনে হচ্ছে যেন আপনি পুরোপুরি এবং চূড়ান্তভাবে স্বীকৃতি পাচ্ছেন। হ্যাঁ, হুম। এবং যা কিছু ঘটে চলেছে বলে আমরা জানি, তার সবকিছুর জন্য আপনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন। আর তাই আমি যেমনটা বলি, এটা একটা বড় ধরনের মানসিক মুক্তি, কারণ এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি আর পাগল নন। হ্যাঁ, এখন আমরা জানি আপনি সত্যি বলছিলেন, এখন আমরা জানি এটা বাস্তব। সুতরাং আমরা আপনাকে একজন মানুষ হিসেবে মেনে নিচ্ছি, যিনি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, যিনি আমাদের বলার চেষ্টা করে আসছিলেন যে এমনটা ঘটে চলেছে। আমরা এটা অস্বীকার করেছি, আমরা আপনাকে পাগল বলেছি এবং আরো অনেক কিছু। আর এখন অবশেষে আমরা বলছি যে আপনি সত্যি বলছিলেন এবং আমরা তা স্বীকার করছি। আর এটা একটা বড় মুক্তি, এটা একটা বড় মানসিক মুক্তি। এটাই ছিল আপনার কাছে আমার অন্যতম একটি প্রশ্ন। বাস্তব জগতে কি কোনো তথ্য প্রকাশ হবে? আর হ্যাঁ, আমি এই শব্দটা পছন্দও করি না। আমার কাছে প্রকাশ শব্দটা অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, তারা তথ্য প্রকাশের জন্য চাপ দিচ্ছে। সরকারি তথ্য প্রকাশ চাই। আমি চূড়ান্ত প্রকাশের কথা বলছি, যে তারা এখানে আছে, এখানে ছিল এবং আমাদের সাথে যোগাযোগ করছে। ঠিক। আপনার কি মনে হয় যে এই অভিজ্ঞতাগুলোর সম্পূর্ণ সত্যতা প্রমাণিত হবে? আমি এদেরই প্রতিনিধিত্ব করি। হ্যাঁ। সত্যি বলতে, আমি যদি কিছু যোগ করতে পারি, তাহলে বলতে চাই, আপনি কি সারোয়ার রিবন স্মিথকে চেনেন? হ্যাঁ। আচ্ছা, সে আমার একজন প্রিয় বন্ধু এবং আমি জানি আপনি সম্ভবত তাকে বহু বছর ধরে চেনেন। কন্ট্যাক্ট ইন দ্য ডেজার্ট এ আমরা একসাথে একটি প্যানেলে ছিলাম এবং সে এটা আগেও বলেছে, কিন্তু সে দর্শকদের বলেছিল যে সে কংগ্রেসে শুধু বিমান দুর্ঘটনার তথ্য উদ্ধার, রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং এতদিন ধরে গোপন রাখা সমস্ত তথ্যের হুইসেল ব্লোয়ারদেরই নয়, বরং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সাক্ষ্য দিতে দেখতে চায়। কারণ আমি বিশ্বাস করি যে ওই ব্যবস্থার মধ্যে এমন একটি গোষ্ঠী আছে যারা মানুষের অভিজ্ঞতার প্রতি খুব আগ্রহী, এতটাই যে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তথ্য প্রকাশের আরেকটি পর্যায় হিসেবেও সম্ভবত এটি ঘটবে, কারণ আমি নিশ্চিত যে এমন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা আছেন যারা এমন কিছু জানেন যা কোনো কোনো দিক থেকে এখনো গোপন। সুতরাং যখন ভেতরের লোকেরা কংগ্রেসের কাছে নির্দিষ্ট কিছু তথ্য উপস্থাপন করবে, তখন কংগ্রেসের কাছে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির কথা যাচাই করার একটি উপায় থাকবে। যেমন নির্দিষ্ট বরাদ্দগুলো কি বা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা কি বলছেন তা জানার মাধ্যমে, আচ্ছা এটা ঘটেছে, ওটা ঘটেছে এবং আমি এটা অনুভব করেছি ও এটা দেখেছি। আর যদি হুইসেল ব্লোয়াররা কংগ্রেসকে এই বিষয়গুলোর অস্তিত্ব সম্পর্কে জানানোর বাইরে এই তথ্যগুলো জনসমক্ষে প্রকাশ না করা হয়, তাহলে কংগ্রেসের কাছে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের বলা অনেক কথাই যাচাই করার একটি উপায় থাকবে। সুতরাং এটি আরেকটি পর্যায় হতে পারে। হ্যাঁ, বিষয়টি বেশ আকর্ষণীয়, কারণ আমি মনে করি কংগ্রেসের ভেতরের আলোচনা এবং সম্প্রতি অনুষ্ঠিত শুনানিগুলোতে যা দেখা গেছে, তাতে এখন শুধু যান্ত্রিক দিকটিরই নয়, বরং হুইসেল ব্লোয়ারদেরও এক ধরনের সংযোগ ও মিলন ঘটেছে, যারা ইঙ্গিত দিচ্ছেন যে তারাও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। আমি বলবো জেক বারবারের ব্যাপারে তিনি সাক্ষ্য দেননি। জেক বারবার কি আসলেই সাক্ষ্য দিয়েছেন? আমার জানা মতে না। আমার মনে হয় না তিনি দিয়েছেন। ডেভিড গ্রাস, আমি জানি না। হ্যাঁ, তিনি দিয়েছেন। স্পষ্টতই তাই না। আর তিনি এখন প্লাজময়েড সত্তা এবং টেরেল সম্পর্কে কথা বলছেন। এই ঘটনা এবং এর সাথে জড়িত চেতনার বিষয়ে আলোচনাটি আরো আনুষ্ঠানিক পরিবেশে সত্যিই মোড় নিয়েছে। এটা অবিশ্বাস্য ছিল, আন্তমাত্রিক এবং সত্যি অসাধারণ কিছু। ফক্স নিউজ থেকে আমরা আগে যে ছোট নিউজ ক্লিপটি চালিয়েছিলাম সেটি দেখুন। হ্যাঁ, আমার মনে হয় সবচেয়ে বড় ধাক্কাগুলোর মধ্যে একটি, আচ্ছা আমি শুধু ধাক্কা শব্দটি ব্যবহার করব। আমি জানি না, আমি এটিকে সবচেয়ে নেতিবাচক অর্থে বলছি না। আমার মনে হয় এই সমস্ত তথ্য প্রকাশের পর, কিন্তু আরো গুরুত্বপূর্ণভাবে সরাসরি যোগাযোগের পর মানবজাতি যে সবচেয়ে বড় ধাক্কাগুলোর সম্মুখীন হতে শুরু করবে, তা হলো এই বহির্জাগতিকদের কয়েকজনের প্রকৃত প্রকৃতি, যা এই ধারণার অনেক ঊর্ধ্বে যে তারা কেবল জাহাজে উড়ে বেড়ানো এবং অন্য গ্রহে হেঁটে বেড়ানো কিছু শারীরিক সত্তা। তাদের প্রকৃতিতে এমন কিছু আছে যা আমাদের বোধগম্যতার বাইরে এবং তা বহুমাত্রিক। এটি এমন কিছু যা একই সাথে ভৌত এবং অভৌত। এটি এমন কিছু যা আমরা আত্মা বলতে যা বুঝি,
তার গভীরে প্রবেশ করে। এবং আমি মনে করি সবচেয়ে বড় বিষয়গুলোর মধ্যে একটি হবে যখন মানুষ এই অতিরিক্ত মাত্রিক বহির্জাগতিক সত্তাদের প্রকৃত প্রকৃতিকে সত্যিই বুঝতে পারবে, এবং এটি এমন কোনো সাধারণ ভৌত এলিয়েন নয় যার কাছে গিয়ে আপনি হাত মেলাতে বা হাই বলতে পারবেন। এটি এমন একটি দিক যা তারা উপস্থাপন করতে পারে, কিন্তু তাদের প্রকৃত প্রকৃতি এর চেয়ে অনেক অনেক বড়। এই সভ্যতাগুলোর মধ্যে অনেকগুলোই হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ বছর ধরে বিকশিত হয়েছে, এবং তারা আমাদের কাছে নিজেদের এমনভাবে উপস্থাপন করে যা আমাদের কাছে বোধগম্য হয়, কিন্তু আমি মনে করি যে তাদের অনেকেই যা উপস্থাপন করে তার চেয়ে অনেক বেশি কিছু। এবং অনেক ক্ষেত্রে বাশারের কথোপকথনে সে আমাদের এ বিষয়ে ইঙ্গিত এবং সূত্র দিয়েছে। কিন্তু আমি মনে করি না যে আমরা সেই সবকিছুকে এমনভাবে একত্রিত করতে পেরেছি যা আমাদের কাছে বোধগম্য হয়, কারণ এই ধারণা যে সে শত শত, এমনকি হাজার হাজার অন্য সত্তার সাথে টেলিপ্যাথিকভাবে সংযুক্ত, এই ধারণা যে সে বলেছে তাদের সভ্যতা আধা ভৌত, যে তারা ভৌত এবং অভৌত আধ্যাত্মিক বাস্তবতার বৈশিষ্ট্য ধারণ করে। এই সত্য যে সে একটি সমান্তরাল বাস্তবতায় আছে এবং সে একজন বহুমাত্রিক অভিজ্ঞতাকারী, আমার মনে হয় এই সবগুলোই ছোট ছোট ইঙ্গিত যা সম্মিলিতভাবে আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা এমন সত্তাদের সাথে কাজ করছি যারা সম্পূর্ণ ভিন্ন কিছু, এবং মানবজাতির পক্ষে তাদের প্রকৃত প্রকৃতি আসলে কি তা চিনতে ও আত্মস্থ করতে বেশ কিছুটা সময় লাগবে। একমত, আমি আপনার সাথে একমত। জানেন, আপনি যখন এই বিষয়গুলো বর্ণনা করছেন, আমি মনে মনে অভিনয় করার চেষ্টা করছি যে আমি এবং অন্যরা কিভাবে শুধু এটি গ্রহণই করব না, বরং এটি কিভাবে কাজ করে তা বোঝার সাথে একাত্ম হয়ে যাব। হ্যাঁ, আমার মনে হয় কিছু অভিজ্ঞতায় এর ঝলক দেখা গেছে। হ্যাঁ, যেমন মহাকাশযানে চড়া এবং সেটি চালানো, মহাকাশযান চালাতে শেখা, এবং সেটা এখনো কিছুটা হ্যাঁ, শারীরিক ব্যাপার, কিন্তু ওইরকম জিনিস, ওয়াও, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। চলুন ক্লিকিং নিয়ে কথা বলি। ওই ক্লিকিং শব্দটা, জানেন, আমি কথা বলেছি, আমি শোতেও এটা নিয়ে কথা বলেছি, তথাকথিত সেই ভাষা, যদি বলেন, যেটা আফ্রিকার কিছু নির্দিষ্ট উপজাতীয় ব্যবহার করে। হ্যাঁ, তাদের অনেক অভিজ্ঞতায়, মানে সেই পুরনো ধাঁচের এলিয়েন অপহরণের পরিভাষায়, গ্রেদের মধ্যে সেই ভাষা, ক্লিকিং শব্দ এবং ওইরকম জিনিস শোনার কথা বলা হয়েছে। তো হ্যাঁ, কিছু রিপোর্টে, অভিজ্ঞতায় এই জিনিসটার আসলে অস্তিত্ব ছিল। তাই সিনেমায় এই ধারণাটার পুনরাবৃত্তি দেখতে পাওয়াটা আকর্ষণীয় ছিল। হ্যাঁ, তো এটা এমন একটা জিনিস যা কিছু বর্ণনায় সত্যিই আছে। ওহ, একদম। আচ্ছা, আমি আপনাকে বলি, মেরি রোডওয়েল আরেকটি নাম যা আপনি সম্ভবত জানেন। আমরা শুধু ক্লিকিং নয়, লাইট ল্যাঙ্গুয়েজ নিয়েও বেশ কয়েকটি সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু ক্লিকিং এর প্রসঙ্গে আমি আসলে অনেক বছর আগে, বেশ আগে, তার সাক্ষাৎকার নিয়েছিলাম, সেই সাথে এমন একজনেরও যার সাথে তার রিগ্রেস হয়েছিল। হুম, আর তারা দুজনেই আমাকে কিছু ফুটেজ চালানোর অনুমতি দিয়েছিলেন, এবং অনুমান করুন তো রিগ্রেশনের পর কি হয়েছিল। রিগ্রেশনটা দূর থেকে করা হয়েছিল কারণ মেরি অস্ট্রেলিয়ায় এবং এই নির্দিষ্ট ব্যক্তিটি যুক্তরাষ্ট্রে ছিলেন। রিগ্রেশন শেষ হওয়ার পর এবং স্পষ্টতই রেকর্ড করার পর প্লেব্যাক করার সময় আপনি ক্লিক করার শব্দ শুনতে পেতেন। হুম, শব্দটা সেই ব্যক্তির কাছ থেকে আসছিল না যিনি সম্মোহনের অধীনে ছিলেন, বরং অন্য কোনো উৎস থেকে। আর আমার কাছে আসলে ওটা আছে, আমি আপনাদের জন্য ওটা খুঁজে বের করার চেষ্টা করব। যদি আমি এটা খুঁজে পাই, আমি দেখব আপনাদের জন্য এটা চালাতে পারি কিনা। তো আর এই ক্লিক করার শব্দটা প্রায়শই ম্যান্টিস বা ম্যান্টিসের সাথে সম্পর্কিত। তাদের সাথেও, হ্যাঁ হ্যাঁ, বেশ মজার। তো আবার স্পিলবার্গের কথায় ফিরে আসি, তিনি যে শুধু পড়ে শোনাননি, বরং তার একটা সচেতনতা ছিল এবং তিনি যে গবেষণা করেছেন সেটাও স্পষ্ট। অবশ্যই। আর তারা সবাই তাই করেছেন, তারা ব্যাপক গবেষণা করেছেন। আমি এমিলি ব্লাঞ্চকে চিনি। আমি আসলে বেশ অবাক হয়েছিলাম যে যদিও অনেক কিছু প্রতীকীভাবে দেখানো হয়েছিল, তবুও সিনেমার মধ্যে তারা কত কিছু নিখুঁতভাবে তুলে ধরেছেন। তো আপনি কি কি বিষয় লক্ষ্য করলেন? আমরা এইমাত্র জানিয়ে কথা বললাম, তাছাড়াও আর কি কি বিষয় ছিল? স্ক্রিন মেমোরি, তাই না? তার মধ্যে একটা হলো মেমোরির ধারণা, CIA মাইন্ড কন্ট্রোল প্রোগ্রাম এবং এই জাতীয় বিষয়গুলোর ইঙ্গিত। আসলে তারা এত ছোট ছোট বিষয় তুলে ধরেছে যে আপনি বলবেন, হ্যাঁ ঠিক আছে, সিনেমায় এটা আছে, হ্যাঁ ঠিক আছে, সিনেমায় এটা আছে। উদ্ধৃতি চিহ্ন, যেমন ভাষা, ক্লিক করার শব্দ এবং এই জাতীয় বিষয়গুলো। তাই
এটা দেখে সত্যিই বেশ অবাক হতে হয় যে তারা কতটা গবেষণা করেছে এবং সিনেমায় এমন অনেক বিষয় রেখেছে যা বাস্তবতার সঠিক প্রতিফলন, যদিও সেগুলাকে নাটকীয়ভাবে দেখানো হয়েছে। চলুন এবার শেষের প্রসঙ্গে আসি এবং আমি এই বিষয়ে কিছুটা সময় ব্যয় করতে চাই। ব্যাখ্যা করলাম। ড্যারিল, আপনি কি এই সিনেমাটি নিয়ে বাশারের সাথে কথা বলেছেন? হ্যাঁ, কিছুটা। আপনি কি এমন কিছু শেয়ার করেছেন যা? আচ্ছা, আবারও বলছি, সিনেমার শেষ কথা হলো শুনুন। এটাই ভিনগ্রহীদের বার্তার একটি অংশ। আমাদের শুনতে হবে এবং এটি আবারও সহানুভূতির ধারণার সাথে সম্পর্কিত। আপনাকে সংযোগ স্থাপন করতে হবে। কি ঘটছে তা আপনাকে শুনতে হবে। আপনাকে অন্য মানুষের কথা শুনতে হবে। আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে। এটাই আমাদেরকে ভিনগ্রহীদের আসল কথা শোনার জন্য মন খুলে দিতে সাহায্য করবে, যা আমাদের জন্য সহায়ক হবে। ঠিক এটাই, জানেন তো, বাশার 42 বছর ধরে করে আসছেন। আমাদেরকে তথ্য দিচ্ছেন। আমরা যদি তথ্য চাই, তবে তিনি আসলে কি বলছেন এবং এই তথ্য দেওয়ার জন্য যে কারণগুলো দিচ্ছেন তা মন দিয়ে শোনাটা জরুরি। সুতরাং নিজের হৃদয়ের কথা শুনুন, নিজের আত্মার কথা শুনুন, কিন্তু একে অপরের কথাও শুনুন। এই যোগাযোগ স্থাপন করার মধ্যে, এই সম্পর্কগুলো তৈরি করার মধ্যে, এবং অন্য কেউ তার সত্য ও বাস্তবতা সম্পর্কে কি বলছে তা বোঝার জন্য যথেষ্ট সহানুভূতিশীল হয়ে মন খুলে দেওয়ার মধ্যে তথ্য রয়েছে, মূল্য রয়েছে। আর যদি আমরা সেখান থেকে ভয়কে, ভয়ের উপাদানকে, আমাদের নেতিবাচক এবং ভয়ভিত্তিক বিশ্বাসের ছাঁকনিকে দূর করতে পারি, তাহলে এটি আমাদের আরো গভীরভাবে শুনতে সাহায্য করবে। জানেন, আমরা যখন ফার্স্ট কন্ট্যাক্ট ডকুমেন্টারিটি তৈরি করেছিলাম, তখন আমরা যে জিনিসগুলো আবিষ্কার করেছিলাম তার মধ্যে একটি হলো বাশারের জন্য একজন মাধ্যম হয়ে ওঠার আমার যাত্রা এবং বাশারের বার্তাগুলো কি নিয়ে, তিনি আসলে কে, এই সব নিয়ে কথা বলা। সেখানে আমরা যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিলাম তার মধ্যে একটি ছিল চ্যানেলিং এর ধারণাটিকে সহজবোধ্য করা। আমার স্বাভাবিক জাগ্রত অবস্থা এবং চ্যানেলিং এর সময় আমার মস্তিষ্ক যে অবস্থায় চলে যায় তার মধ্যে পার্থক্য দেখার জন্য একজন টেকনিশিয়ান আমার মাথাকে একটি ডিভাইসের সাথে সংযুক্ত করেছিলেন। এই অবস্থায় আমার মস্তিষ্ক প্রতি সেকেন্ডে 40 থেকে 100 সাইকেলের মধ্যে গামা অবস্থায় পরিবর্তিত হয়। কিন্তু আমরা যে প্রভাবগুলো খুঁজে পেয়েছি তার মধ্যে একটি হলো সেট পয়েন্ট নামক একটি বিষয়, যা হলো সেই হার যে হারে আপনার মস্তিষ্ক জীবনে তথ্য গ্রহণ ও প্রক্রিয়াকরণ করে। এবং এটা আপনার সারা জীবনে কখনোই বদলানোর কথা নয়, যদি না আপনার মাথায় কোনো ধরনের আঘাত লাগে বা এই জাতীয় কিছু ঘটে যা একে বদলে দেয়। কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় একবার এটা প্রতিষ্ঠিত হয়ে গেলে তা আর কখনো বদলায় না। এটা হলো সেই হার যে হারে আপনি তথ্য প্রক্রিয়াকরণ করেন, এবং এটা কখনোই বদলানোর কথা নয়, কিন্তু চ্যানেল করার সময় এটা কয়েক সেকেন্ডের মধ্যে বদলে যায়, এটা বেড়ে যায়। কিন্তু যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই যা ডিসক্লোজার ডে র সাথে সম্পর্কিত, তা হলো বাশার যখন কথা বলে তখন আমার মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের সেট পয়েন্ট বাড়লেও সে যখন মানুষের কথা শোনে তখন তা আরো বেড়ে যায়। সুতরাং তথ্য দেওয়ার সময়ের চেয়ে শোনার সময় তার মনোযোগ আরো তীব্র থাকে। এবং আমি মনে করি এটা সিনেমার শেষে তারা যা বলছে তার সাথে সংযুক্ত। যখন আপনি গভীরভাবে মানুষের কথা শোনেন, তখন আপনি টেলিপ্যাথিকভাবে এবং এমপ্যাথিকভাবে আরো গভীরভাবে বোঝার সুযোগ পান যে তারা কারা এবং তারা যেখান থেকে আসছে, কেন তারা যা বিশ্বাস করে তা বিশ্বাস করে। আর এটা তাদেরকে আরো স্বচ্ছ এবং আরো বোধগম্য করে তোলে, যাতে আপনি তাদের সাথে যোগাযোগ করার সময়, যেমনটা বাশার করে, তাদের প্রশ্ন বা মন্তব্য উপস্থাপনের জন্য ব্যবহৃত পারিপার্শ্বিক সমস্ত অনুষঙ্গের পরিবর্তে তারা যে বিষয় নিয়ে কথা বলছে তার মূলে পৌঁছাতে পারেন। ফলে আপনি সেই সমস্ত বাগাড়ম্বর সরিয়ে দিয়ে তাদের অন্তরের গভীরে সত্যিই বুঝতে পারেন যে তারা যা বলছে তা কেন বলছে, যা বিশ্বাস করছে তা কেন করছে। সুতরাং শোনা একটি শিল্প যার জন্য মস্তিষ্কের উচ্চ কম্পাঙ্কের প্রয়োজন হয়, যা এমনভাবে করা হয় যাতে মানুষ একে অপরকে আরো স্পষ্টভাবে বুঝতে পারে। আর এটা ভিনগ্রহের বার্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই।
আপনি এইমাত্র যে বৈপরীত্যটি উপস্থাপন করলেন তা চমৎকার। আমি কি আপনাকে বাসার বলে ডাকবো? ড্যারিল। এটা প্রায় এমন মনে হচ্ছে যেন এটা আপনার কাছে কোনো পরিশিষ্ট হিসেবে আসেনি, বরং সম্ভবত আজকের অনুষ্ঠানে আপনার বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সত্যিই মূল বিষয়। আপনার কি মনে হয় এটাই স্পিলবার্গের উদ্দেশ্য ছিল? অথবা হয়তো এলিয়েনরা তার মাধ্যমে কাজ করছিল যাতে ব্যাপারটা প্রকাশ পায়। এবং আবারও অন্য ব্যাপারটা মনে করুন, আমি খুব বেশি লোককে এই বিষয়ে কথা বলতে শুনি না, কিন্তু সিনেমাটা এটা খুব পরিষ্কার করে দিয়েছে। যদি আপনি দেখেন তারা কি বলছে এবং শেষে কি ঘটেছে, সিনেমাটা এটা খুব পরিষ্কার করে দিয়েছে যে সিনেমার সমস্ত তথ্য পুরোপুরি প্রকাশ করার পুরো পরিকল্পনাটা এলিয়েনরাই সাজিয়েছিল, মানুষ নয়, এলিয়েনরাই। কারণ শেষে তারা সেই এলিয়েনকে উপস্থাপন করছে যাকে তারা কোডনেম হিসেবে ইন ভিভো 17 বলছিল। সেই হুগো চরিত্রটিকে তাকে মুক্ত করতে রাজি করিয়েছিল। সেই হুগোকে দিয়ে পুরো ব্যাপারটা সংগঠিত করিয়েছিল, যার ফলে তথ্য প্রকাশ পায়। এটা এলিয়েনদের দ্বারা সাজানো, এবং আপনি যদি মনোযোগ দিয়ে দেখতেন তবে সিনেমায় এটা খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। আপনি এটা দুবার দেখেছেন, তাই এটা ঠিক হবে না। আমি বাজি ধরে বলতে পারি উইটা ধরার জন্য আপনাকে দ্বিতীয়বার ফিরে যেতে হয়েছিল। হ্যাঁ, যদিও এটা আসলে বেশ স্পষ্ট, কিন্তু এখন যেহেতু আপনি এটা বললেন, একদম ঠিক, একদম ঠিক। আমি যখন প্রথমবার এটা দেখেছিলাম, কারণ এটা ঘটানোর জন্য মানুষ যেসব পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে আর এটা ঘটানোর জন্য মানুষ যা করছে তার গুরুত্ব এতে কমে যায় না, কিন্তু যেভাবে সিনেমাটি উপস্থাপন করা হয়েছে তার অন্তর্নিহিত ইঙ্গিতটি আমার মনে হয় বাস্তবতারই পরিচায়ক। এলিয়েনরা সবকিছু প্রকাশ করার এজেন্ডাটি পরিচালনা করছে। এখান থেকেই তো আমরা আলোচনা শুরু করেছিলাম, তাই না? আর আমি আপনাকে সত্যিটা বলবো, ঈশ্বরের নামে সত্যি বলছি, আমারও সবসময় একই রকম মনে হয়েছে কোনোভাবে। আর আমি এটা নিয়ে কথাও বলেছি। লিন্ডা মল্টন হাউ এবং আমার মধ্যে এই বিষয়ে বেশ কয়েকবার কথা হয়েছে যে 80 বছরেরও বেশি সময় ধরে যা কিছু ঘটে চলেছে তার ভালো, মন্দ এবং কুৎসিত দিকগুলো আসলে হয়তো স্বয়ং কোনো অমানবিক বুদ্ধিমত্তা দ্বারাই নির্দেশিত হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে অনেক কিছুই আছে। এর মানে এই নয় যে উপহাস এবং এই জাতীয় বিষয়গুলির ক্ষেত্রে মানুষের সাথে যা কিছু করা হয়েছে তার পিছনে তারা ছিল বা কোনোভাবেই তা অনুমোদন করেছিল। এটা এর সম্পূর্ণ মানবিক দিক। তারা শুধু বলছে যে এর সময় নির্ধারণের বিষয়টি ভিনগ্রহীরাই ঠিক করে দিচ্ছে। এর মানে এই নয় যে মানুষ যেভাবে এটা করেছে সেভাবেই তাদের এটা করতে হতো, কিন্তু অবশেষে এখন সবকিছু আরো বেশি প্রকাশ্য এবং এই মুহূর্তে আমার মনে হয় আরো স্বচ্ছভাবে ভিনগ্রহীদের দ্বারা পরিচালিত ও পরিকল্পিত হচ্ছে। আর এ কারণেই আমি মনে করি এটা অনিবার্য, এবং আমার মনে হয় মানবপক্ষের যে ব্যক্তিরা এতদিন এই গোপনীয়তা রক্ষা করে আসছিল তারা এখন জানে যে এটা অনিবার্য, এবং এ কারণেই তাদের এখন তথ্য প্রকাশের এক ভিন্ন খেলা খেলতে হচ্ছে, কারণ এটা থামানোর জন্য তাদের কিছুই করার নেই। তাদের কিছুই করার নেই, এবং আমি ঠিক এটাই বলেছিলাম, এটা যে কোনোভাবেই ঘটবে। এটা যে কোনোভাবেই ঘটবে এবং কোনোভাবে খেলার জন্য অন্য একটি পথও আছে। হ্যাঁ, তাদের একমত হতে হবে, হতেই হবে। আপনি কি এই বছরের শেষের আগে অন্য কোনো বড় পরিবর্তন নয়, বরং পর্যায়ক্রমিক পদক্ষেপের কথা ভাবছেন, বা বাসার কি আপনাকে সে বিষয়ে কিছু বলেছেন? কারণ আমরা অনেক কিছুই ঘটতে দেখেছি। এখন কত মাস চলছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, আমরা 2020 সালের মাঝামাঝি চলে এসেছি। হ্যাঁ, আর কিছু? আচ্ছা, আবারও সম্ভবত আরো বেশি ইউএফও দেখা যাবে, এমনকি খবরেও হয়তো ইউএফওর আরো স্পষ্ট ছবি আসবে, যাতে এটা অনস্বীকার্য হয়ে ওঠে যে এই যানগুলো বাস্তব, এই সত্তাগুলো বাস্তব, এবং এগুলো কেউ চালাচ্ছে। তো আমার মনে হয় এই যানগুলো দেখার ধারণার সাথে অভ্যস্ত হওয়ার প্রক্রিয়ারই এটা একটা অংশ। এবং আবারও স্কিনওয়াকার র্যাঞ্চের মতো বিষয়, তথ্য ও তদন্ত সামনে আসছে। আমি বলবো আপনারা সবাই স্কিনওয়াকার দেখতে থাকুন, আমিও এটা দেখা শুরু করতে যাচ্ছি। আমার মনে হয় তথ্য প্রকাশের সময় নির্ধারণ এবং ওই খামারে তারা কি আবিষ্কার করতে চলেছে সেই দিক থেকে এটি সত্যি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। আর ওই খামারে তারা যা প্রকাশ করবে আমার মনে হয় তা মানুষকে এটা উপলব্ধি করাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে আমরা কখনোই একা ছিলাম না। সুতরাং হ্যাঁ, দেখতে থাকুন। এবং আবারও বলছি,
আমার মনে হয় আরো তথ্য প্রকাশ করা হবে এবং সেই তথ্যগুলো আরো উন্নত থেকে উন্নততর হতে থাকবে, কারণ আমি নিশ্চিত যে তারা সেরা জিনিসটা শেষের জন্য রেখে দিচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম যে এই যে ইউএফওরও দূর থেকে তোলা ঝাপসা ছবি, যেগুলো আমরা বলছি জেট ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু আসলে আমাদের কাছে এগুলোর কয়েকটির খুব স্পষ্ট ছবি আছে এবং আমরা সেগুলো অবশেষে প্রকাশ করব, কিন্তু সেরা জিনিসটা আমরা পরের জন্য রেখে দিচ্ছি। আমার মনে হয় সবকিছু আপেক্ষিকভাবে বিবেচনা করলে তৃতীয় কিস্তিটাই সম্ভবত সবচেয়ে বেশি তথ্য প্রকাশ করেছে, বা বলা যায় হ্যাঁ, সবকিছু একসাথে দেখলে পুরো তথ্য ভান্ডারটাই বেশ আকর্ষণীয় ছিল। আচ্ছা, আমি দুঃখিত, বলুন। আমি দুঃখিত। আমি জানি এটা আকর্ষণীয়, কিন্তু আমার মনে হয় তাদের কাছে যা আছে তার তুলনায় এটা ম্লান। একদম একমত। আপনার কি মনে হয় আমরা সত্যি স্পিলবার্গ ধাঁচের যেভাবে দেখানো হয়েছিল তাদের নিজেদের আসল ফুটেজ দেখতে পাবো? হ্যাঁ, অবশেষে আমার তাই মনে হয়, অবশেষে। এবং একটি সত্যিকারের পরিচিতি, একটি সত্যিকারের শারীরিক পরিচিতি। হ্যাঁ, কোনো ধরনের সংবাদ সম্মেলন, কোনো ধরনের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ, এই ধরনের কিছু একটা। অবশেষে, হ্যাঁ, হয়তো এই বছর, পরের বছর। ঠিক আছে, আমি ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলতে পছন্দ করি না, করা উচিত না, আর সময়টা এমনই এক অস্পষ্ট জিনিস, তাই আপনি কখনোই বলতে পারবেন না। ওয়াও, আচ্ছা, আমি মূলত বাশার যা বলেছেন তার উপর ভিত্তি করেই বলছি। তিনি মূলত বলেছেন যে এটা 27 ঘটবে। এখন যা ঘটছে তা হলো 26 তথ্য প্রকাশ। সুতরাং এটা এই ধারণার দিকে একটা প্রস্তুতি যে হ্যাঁ, আমরা অস্বীকার করতে পারি না যে তারা এখানে আছে, কারণ দেখুন, ওই যে জাহাজগুলো, এই যে সমস্ত তথ্য। তারপর 27 কোনো এক সময়ে আমরা এটা বোঝার জন্য প্রস্তুত হব যে হ্যাঁ, এরাই সেই সত্তারা। এরা কারা? এরা এতদিন আমাদের মধ্যেই ছিল, এখন আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। প্রথমে সেই বহির্জাগতিক সংকটদের কথা বলা হবে যারা আমাদের মধ্যে বাস করছে এবং কাজ করছে, যাদের পরিচয় আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। সম্পূর্ণ উন্মুক্ত যোগাযোগের আগে পর্যন্ত তারা নিজেদের প্রকাশ করবে না, কিন্তু একবার তাদের পরিচয় প্রকাশ পেলে, একবার আমাদের বলা হলে যে তারা কারা, আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো। এরপর সত্যিকারের বিশুদ্ধ বহির্জাগতিকদের পরিচয় করানো হবে, সম্ভবত প্রথমে প্লেয়াডিয়ান এবং আমাদের মতো অন্যান্যরা। এবং এটাও এমন একটা বিষয় জানিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, কারণ আপনারা জানেন, মানুষ সবসময় বলে এই ভিনগ্রহীরা দেখতে আমাদের মতো এত বেশি কেন। আমার মনে হয় তারা ব্যাপারটা উল্টো বোঝে। তারা আমাদের মতো দেখতে নয়, আমরাই তাদের মতো দেখতে, কারণ আমরা জিনগতভাবে সংযুক্ত। এবং হয় ইচ্ছাকৃতভাবে বীজ বপনের মাধ্যমে আমাদের জিন পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং তা বিবর্তিত হয়ে এই রূপ ধারণ করেছে, অথবা প্যানস্পার্মিয়ার মাধ্যমে, যেখানে পৃথিবীতে গ্রহাণু এবং ধূমকেতুর আঘাতের ফলে জিনগত উপাদান জমা হয়েছিল এবং অন্যান্য ভিনগ্রহীদের হস্তক্ষেপের ফলে তা আবার এই ধরনের মানব রূপে বিবর্তিত হয়েছে, কারণ সেটা গল্পের সম্পূর্ণ অন্য একটি দিক। অর্থাৎ পৃথিবীতে স্বাভাবিকভাবে বিবর্তিত হোমিনাইডের মধ্যে ভিনগ্রহের জিন প্রবেশ করানো হয়েছিল। কিন্তু আমি মনে করি যে একটি সাধারণ প্রবণতা রয়েছে যে জিনগত উপাদান সমগ্র ছায়াপথ জুড়ে ছড়িয়ে আছে, যার ফলে বহু আলোকবর্ষ জুড়ে এমন কিছু এলাকা রয়েছে যেখানে একই ধরনের জিনগত উপাদান, একই রকম গঠনযুক্ত জিনগত উপাদান গ্রহগুলিতে জমা হয়, আবারও হয় ইচ্ছাকৃতভাবে অথবা প্যানস্পার্মিয়ার মাধ্যমে, মহাবিশ্বের প্রাকৃতিক নিয়মে, যার ফলে একই রকম দেখতে প্রাণীর সৃষ্টি হয়। সুতরাং বুঝতেই পারছেন, কিছু ভিনগ্রহবাসী যে দেখতে আমাদের মতো হতে পারে, তাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ আসলে আমরাই তাদের মতো দেখতে, যেহেতু আমরা ছায়াপথের একই জিনগত পরিবর্তনের অংশ। অন্যদিকে ছায়াপথের এমন অংশও থাকতে পারে যেখানে জিনগত পরিবর্তন সম্পূর্ণ ভিন্ন রূপ নিয়েছে এবং সেখানকার ভিনগ্রহবাসীরা দেখতে আমাদের মতো একেবারেই নয়, কিন্তু আমরা তাদের সাথেই যোগাযোগ করছি যাদের সাথে আমাদের জিনগত সংযোগ বেশি শক্তিশালী, কারণ ছায়াপথের এই নির্দিষ্ট অঞ্চলে ঠিক এটাই ঘটেছে। আর তারাই এটা বুঝতে পারে যে আমরা জিনগতভাবে সংযুক্ত, এবং এ কারণেই তারা আমাদের সাথে যোগাযোগ করছে, কারণ আমাদের মতো দেখতে ভিনগ্রহবাসীদের ধারণাটা মেনে নেওয়া আমাদের জন্য সহজ। একদম ঠিক। হ্যাঁ, মানে আপনি যেভাবে বর্ণনা করছেন তাতে ব্যাপারটা যুক্তিযুক্ত মনে হচ্ছে। এটা আসলে আমরা এখানে যা দেখি তার একটা বৃহত্তর সংস্করণ, যখন নির্দিষ্ট কিছু প্রজাতি ছায়াপথের বিভিন্ন অংশে যায়। বিশ্বজুড়ে তারা
অবশেষে তাদের বর্তমান জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেয়, কিন্তু তারা যেখান থেকে এসেছে সেখানকার কিছু জিনিস সাথে নিয়ে আসে। তো অবশ্যই। ঠিক তাই, আমি মনে করি এটা গ্যালাকটিক স্কেলেও ঘটে। অবশ্যই, কেন হবে না? হ্যাঁ। যেমন উপরে তেমন নিচে। হ্যাঁ। তো ওয়াও, এর জন্য আপনাকে ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনি বরাবরের মতোই দারুণ বলেছেন। আমাদের আলোচনায় আপনি সবসময় দারুণ বলেন এবং আমি এর প্রশংসা করি। চলুন এগিয়ে যাই কারণ আমাদের হাতে সময় কম। আমরা প্যাট্রিয়ন আফটার শো তে যাচ্ছি। আমরা ড্যারিল এবং আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা ব্যক্তিগতভাবে, সম্ভবত আত্মিক স্তরে উন্মুক্ত যোগাযোগের জন্য প্রস্তুত হতে পারি, যা অবশ্যম্ভাবী। তো কয়েক মিনিটের মধ্যে আফটার শোতে আমাদের সাথে যোগ দিন। কিন্তু প্যাট্রিয়নের কথা বলতে গেলে আমার কয়েকটি প্রশ্ন আছে। আমাদের প্যাট্রিয়ন কমিউনিটির সদস্য হওয়ার একটি সুবিধা হলো আপনি প্রশ্ন করতে পারেন। তো ড্যারিল, আপনার জন্য আমার কাছে দুটো গল্প আছে, আর এগুলো যে সরাসরি বা খোলামেলা যোগাযোগের সাথে সম্পর্কিত তা নয়, তবে অবশ্যই এমন কিছু বিষয় জানিয়ে বাসার কথা বলেছেন। তো চলুন এলি দিয়ে শুরু করা যাক। এলি জি। হাই এলি। তিনি বলেছেন, ড্যারিল কি আমাদের ফর্মুলার কিছু সফলতার গল্প বলতে পারবেন? আমার মনে হয় তিনি অনুমতিপত্রের সাথে সম্পর্কিত অনুমতিপত্রের কথা বলছেন। আমি শুধু একটি গল্পের কথাই জানি, আর তা হলো সেই লোকটির গল্প যার রেডিও চুরি হয়ে গিয়েছিল। ওহ হ্যাঁ হ্যাঁ, ওই গল্পটা। আর বাসার যে ফটোগ্রাফারের গল্পটার কথা বলেন, যিনি সারা বিশ্ব ঘুরে পবিত্র স্থানগুলোর ছবি তোলার স্বপ্ন পূরণ করেছিলেন। এগুলো হলো সেই সব ঘটনার ইঙ্গিত যা ঘটে যখন মানুষ ফর্মুলাটি ঠিক সেভাবেই ব্যবহার করে, যেভাবে বাসার বলছেন, যেখানে তাদের পুরো বাস্তবতা বদলে যায় এবং তারা আরো বেশি কিছু করতে ও প্রতিটি পরিস্থিতি থেকে সুবিধা আদায় করতে সক্ষম হয়। তো সে যার কথা বলছে সে তার এক বন্ধু। সে একজন সঙ্গীত শিল্পী এবং তার গাড়ির জন্য খুব পছন্দের একটি রেডিও কেনার ব্যাপারে খুবই আগ্রহী ছিল, যেটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো হবে। কিন্তু সেটা কেনার সামর্থ্য তার ছিল না, তাই সে এর পরের সেরা জিনিসটা কিনল। এটা ঠিক তার পছন্দের জিনিসটা ছিল না, কিন্তু তার কেনার সামর্থ্য অনুযায়ী যথেষ্ট কাছাকাছি ছিল, তাই সে ওটা কিনল। কিন্তু আমার মনে হয় 1 সপ্তাহ পরেই ওটা তার গাড়ি থেকে চুরি হয়ে যায়। গাড়িতে শীত কেটে রেডিওটা নিয়ে যাওয়া হয়, আর যেখান থেকে রেডিওটা সরানো হয়েছিল তার আশেপাশে কিছুটা ক্ষতি হয়েছিল। তো সে ইন্স্যুরেন্স ক্লেইম করে এবং আগে থেকে কিনে রাখা রেডিওটা বদলানোর জন্য টাকা পায়। আর রেডিওটা সরানোর সময় যে ক্ষতি হয়েছিল তা সারানোর জন্য একটা রিপেয়ার শপে যাওয়ার মতো যথেষ্ট টাকাও সে পায়। আচ্ছা, সূত্র অনুযায়ী তিনি এই সবকিছুর মধ্যেও একটি ইতিবাচক অবস্থায় ছিলেন, এটা জেনে যে, ঠিক আছে, আমি জানি না কেন এমনটা হলো, কিন্তু আমি ইতিবাচক অবস্থাতেই থাকবো এবং আমার যা করার দরকার তা করে এগিয়ে যাব। তাই যেমনটা আমি বললাম, তিনি নতুন রেডিও কেনার জন্য টাকা পেলেন এবং মেরামতের কাজের জন্যও টাকা পেলেন। কিন্তু যখন তিনি মেরামতের দোকানে গেলেন, তখন মেরামতকারী বললেন, আসলে ক্ষতিটা ততটা গুরুতর নয় যতটা আপনি ভাবছেন, এবং আমি এটা খুব সহজেই মেরামত করে দিতে পারি। এবং তিনি এতটাই সহজে তা করে দিলেন যে এর জন্য তার কাছ থেকে কোনো টাকাই নিলেন না। ফলে হঠাৎ করেই তার কাছে আগের রেডিওটি কেনার মতো টাকা চলে এলো এবং এত টাকা বেঁচে গেল যে তার সবসময় চাওয়া আসল রেডিওটি কেনার জন্য ঠিক ততটুকুই টাকা তার কাছে ছিল, এবং তারপর তিনি সেটি কিনতে সক্ষম হলেন। সুতরাং যা একটি নেতিবাচক কাজ বলে মনে হচ্ছিল, তার মধ্যেও ইতিবাচক অবস্থায় থাকার মাধ্যমে তিনি মূলত যা চেয়েছিলেন তার সুফল তিনি পেতে যাচ্ছিলেন। কারণ সে যদি এই ব্যাপারে নেতিবাচক থাকতো, তাহলে সে এমন কোনো মেরামতের দোকানে যেতে পারত যেখানে তার থেকে আরো বেশি টাকা নেওয়া হতো বা হয়তো কোনো টাকাই নেওয়া হতো না, আর তারপরেও সে আবার প্রথম থেকেই শুরু করত। কিন্তু সে ইতিবাচক ছিল এবং তাই সে সহজাতভাবেই সঠিক মেরামতের দোকানটি বেছে নিয়েছিল, যারা তার থেকে কোনো টাকা নেয়নি এবং তার কাছে সেই যন্ত্রটি কেনার জন্য যথেষ্ট টাকা ছিল যা সে মূলত কিনতে চেয়েছিল। ফটোগ্রাফারের গল্পটি হলো প্রাচুর্যের নানা রূপের ধারণা, যেখানে তিনি সারা বিশ্ব ঘুরে বেড়াতে চেয়েছিলেন। তিনি সমস্ত পবিত্র স্থানগুলোর ছবি তুলতে চেয়েছিলেন। তার কাছে তা করার মতো টাকা ছিল না, কিন্তু ইতিবাচক মানসিকতায় থাকার ফলে তিনি একটি অনুপ্রেরণা এবং একটি ধারণা পেয়েছিলেন, যাকে বেশিরভাগ মানুষই পাগলামি বলতো এবং ভাবত যে এটা একেবারেই সম্ভব নয়। কিন্তু তার ধারণাটি ছিল বিমান সংস্থাগুলোর কাছে গিয়ে অনুরোধ করা যে তারা যেন তাকে বিনামূল্যে সারা বিশ্বের এই সমস্ত পবিত্র স্থানগুলোতে নিয়ে যায়, যাতে তিনি এই ছবিগুলো তুলতে পারেন। আর তাই তিনি তখনও জানতেন যে কোনো না কোনো ধরনের বিনিময়ের প্রয়োজন হবে। তাই সে যা করলো তা হলো, সে তার পোর্টফোলিও নিয়ে এয়ারলাইনটির কাছে গেল এবং বলল, আমার কর্মজীবনে তোলা এই সব সুন্দর ছবিগুলো দেখুন। আমি চাই আপনারা আমাকে এশিয়ার এই সমস্ত পবিত্র স্থান, যেমন পিরামিড,
স্টোনহেঞ্জ এবং মন্দিরগুলোতে বিমানে করে ঘুরিয়ে আনুন। এবং আমি আপনাদের এই ছবিগুলো আপনাদের ব্রোশারে ব্যবহার করার অনুমতি দেব, যাতে আপনাদের এয়ারলাইন্সে আরো বেশি পর্যটক আকৃষ্ট হয়, কারণ ছবিগুলো অসাধারণ, আমি কথা দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। তারা শুধু তার প্রস্তাব গ্রহণই করেনি, বরং এর জন্য তাকে পারিশ্রমিকও দিয়েছিল, সেরা হোটেলে থাকার ব্যবস্থা করেছিল, সেরা খাবার খাইয়েছিল। সে রানীর মতো জীবনযাপন করেছিল, অর্থ উপার্জন করেছিল এবং তার স্বপ্নকে সত্যি করেছিল, কারণ সে এটা বুঝতে ইচ্ছুক ছিল যে প্রাচুর্য বিভিন্ন রূপে আসতে পারে, যতক্ষণ পর্যন্ত এর বিনিময়ে কোনো না কোনো সমতা থাকে। আপনার স্বপ্ন পূরণের জন্য সবসময় অর্থের প্রয়োজন নেই, আর ইতিবাচক মানসিকতা বজায় রাখার মাধ্যমে সে এমন একটি অদ্ভুত জিনিস চাওয়ার অনুপ্রেরণা পেয়েছিল যা শেষ পর্যন্ত তার জন্য ফলপ্রসূ হয়েছিল। অন্যদিকে যদি সে হতাশ হয়ে ভাবত, ও আমার কাছে টাকা নেই, এটা কখনোই হবে না, তাহলে সেটা কখনোই ঘটতো না, কারণ আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার সাথে কোন ফ্রিকোয়েন্সি মেলে না। ঠিক তাই, হ্যাঁ, বাশারের কাছ থেকে পাওয়া মূল্যবান পরামর্শ। আপনি আমাদের এই গল্পটা অনেক বছর আগে বলেছিলেন, আমার এটা খুব ভালো লাগে, এটা আমার অন্যতম প্রিয় গল্প। তো এলি, আমি আশা করি এটা তোমার প্রশ্নের উত্তর দিয়েছে। তাহলে মূলত সূত্রটা হলো ইতিবাচক থাকা। এর ইতিবাচক দিকটা একটা দিক, হ্যাঁ। আর সেটা হলো, সবার আগে আপনি আপনার প্যাশনের উপর ভিত্তি করে কাজ করবেন। আপনি এটাকে ততদূর নিয়ে যাবেন যতদূর আর এগোনো সম্ভব নয়, যতক্ষণ না উত্তেজনা কমে যায় বা করার মতো আর কিছু বাকি থাকে। অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে উত্তেজনাটা স্বাভাবিকভাবেই কমে আসছে, যার মানে হলো পরবর্তী সবচেয়ে উত্তেজনাপূর্ণ কিছুর জন্য অন্যদিকে তাকানো, এবং এটা নিশ্চিত করা যে আপনি ভয়ভিত্তিক বিশ্বাসের দ্বারা উত্তেজনাকে নষ্ট করছেন না। তৃতীয়ত, আপনি আপনার প্যাশনের উপর ভিত্তি করে কোনো জেদ বা ফলাফল কি হওয়া উচিত সে সম্পর্কে কোনো অনুমান ছাড়াই কাজ করবেন, কারণ আদর্শ ফলাফল কি তা আপনি সত্যিই জানেন না। চতুর্থত, ফলাফল যাই হোক না কেন, আপনি একটি ইতিবাচক অবস্থায় থাকবেন, কারণ যা কিছু ঘটছে তা কোনো না কোনো কারণে ঘটছে। আর আমি যেমনটা ব্যাখ্যা করলাম, আপনি যদি ইতিবাচক অবস্থায় থাকেন, তাহলে যা কিছুই ঘটুক না কেন, আপনি তা থেকে উপকৃত হবেন। এমনকি যদি তা আপনার অপছন্দের কিছু হয়, তবুও তার পেছনে একটি কারণ রয়েছে। তাই ইতিবাচক থাকুন, যাতে আপনি এটিকে একটি ইতিবাচক কারণে ব্যবহার করতে পারেন এবং এর থেকে একটি ইতিবাচক ফল পেতে পারেন। আর পঞ্চমত, আপনার বিশ্বাসগুলো পরীক্ষা করুন এবং ভয়ভিত্তিক ও নেতিবাচক বিশ্বাসগুলো, যেগুলো আপনার কোনো কাজে আসে না, সেগুলো ছেড়ে দিন। এভাবে আপনি নিজেকে আরো স্বচ্ছ করে তুলবেন, আপনার আবেগের উপর কাজ করার মাধ্যমে আপনার স্পন্দনকে উন্নত করবেন, এবং যখন আপনার স্পন্দন উন্নত হয়, তখন আপনি আপনার আত্মিক পথপ্রদর্শক, আপনার আত্মিক দল বা আপনার প্রয়োজনীয় যে কোনো উৎস থেকে আসা তথ্যের কম্পাঙ্কের জন্য একজন উন্নত গ্রাহক এবং উন্নত অ্যান্টেনা হয়ে ওঠেন। কিন্তু আপনি যা গ্রহণ করতে পারবেন না, তা আপনার নিজের স্পন্দন নয়। এ কারণেই আপনার আবেগের উপর কাজ করা এত গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা আবেগের যে শারীরিক অনুভূতিকে অনুবাদ করি, তা আসলে আপনার আত্মার কাছ থেকে আসা বার্তার শারীরিক অনুবাদ, যা বলে আপনিই হলেন সেই ব্যক্তি। এটাই আপনার যাত্রার পরবর্তী পদক্ষেপ। উদ্ধৃতি চিহ্ন। কারণ এটি সেই বার্তাগুলো শক্তির মাধ্যমে পাঠায়, এবং সেই শক্তি আমাদের শরীরে আবেগ, সৃজনশীলতা ও ভালোবাসার মতো অনুভূতি হিসেবে রূপান্তরিত হয়। সুতরাং সেই অনুযায়ী কাজ করার মাধ্যমে আপনি আপনার আত্মাকে উত্তর দিচ্ছেন এই বলে যে, আমি তোমার কথা শুনেছি এবং আমি তোমাকে আমাকে পথ দেখাতে দিতে ইচ্ছুক। আর এর ফলেই কথোপকথন শুরু হয়, এবং এটি আপনাকে আপনার আবেগের উপর ভিত্তি করে কাজ করার আরো সুযোগ এনে দিতে পারে। অন্যদিকে এটি আপনাকে যা পাঠিয়েছে, আপনি যদি সেই অনুযায়ী কাজ না করেন, তাহলে এটি বলছে, বেশ, আপনি আমার কথা শোনেননি, তাই আমি আপনাকে আর কিছু পাঠাবো না যতক্ষণ না আপনি আমার দেওয়া বার্তার উপর কাজ করছেন, কারণ তা অর্থহীন হবে। সুতরাং আপনাকে শারীরিক ক্রিয়ার মাধ্যমে সেই কথোপকথনটি তৈরি করতে শিখতে হবে, কারণ শারীরিক ক্রিয়াই হলো বাস্তব জগতের ভাষা। শব্দ নয়, চিন্তা নয়, শারীরিক ক্রিয়া। ক্রিয়া, অবশ্যই। এবং আমি মনে করি যে উদ্দেশ্যগুলো উচ্চস্বরে বলা বা ঘোষণা করার মাধ্যমে ষড়যন্ত্রও একটি অনন্য কম্পাঙ্ক বহন করে, যা সেই ক্রিয়ার সাথে একযোগে কাজ করতে পারে। অবশ্যই। ওহ না না না, হ্যাঁ, আমি বলছি না যে ওটা বাদ দিন, আমি শুধু বলছি যে আপনাকে ক্রিয়াটি যোগ করতে হবে। অবশ্যই। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে বলছি, ড্যারিল একজন অসাধারণ শিক্ষক এবং আমি খুব খুশি। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি এখনো এটি করছেন। আপনি একরকম জানতেন যে আপনি এখন সেশন দিচ্ছেন, যেখানে আপনি বাশারের শেয়ার করা কিছু প্রজ্ঞাপূর্ণ জ্ঞান এবং বাস্তব প্রয়োগ নিয়ে কথা বলছেন। কথা বলুন। 1 মিনিটের জন্য থাক। দাঁড়ান, আরো একটি প্রশ্ন, কিন্তু আমি মনে করি এই বিষয়ে কথা বলার জন্য এটাই উপযুক্ত সময়। হ্যাঁ, কারণ যে কোনো 90 মিনিটের বাসার চ্যানেলিং এ আপনি খুব বেশি কিছু আলোচনা করতে পারবেন না। তাই এখন আমার নীতিগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা হয়েছে, যার ফলে আমি এই অনুষ্ঠানগুলোতে নিজেই ক্লাসের কিছু অংশ পড়ানো শুরু করেছি। এর ফলে আমরা নীতিগুলো এবং সেগুলো কিভাবে ও কেন কাজ করে তা নিয়ে আরো গভীরভাবে আলোচনা করতে পারবো। আমি সেগুলো কিভাবে কাজ করে তার আরো উদাহরণ ও মডেল দিতে পারবো, কেন কাজ করে তার প্রদর্শন করতে পারবো, সেগুলো কিসের উপর ভিত্তি করে তৈরি, এবং এই ধরনের আরো অনেক কিছু। তাই আমি একটি বড় ক্লাসের কিছু অংশ পড়ানো শুরু করেছি, যা শেষ পর্যন্ত আমি সম্পূর্ণ পড়াব। এতে সম্ভবত 1 বা 2 সপ্তাহ সময় লাগবে, প্রতিদিন কয়েক ঘন্টা করে। এর ফলে অংশগ্রহণকারীরা বাশারের ফর্মুলা এবং তার নীতিগুলোর নির্দিষ্ট উপাদানগুলো নিয়ে মনোযোগ দিয়ে আলোচনা করতে ও প্রশ্ন করতে পারবে, যাতে তারা ক্লাস শেষে এটা জেনে বের হতে পারে যে কিভাবে আরো সুনির্দিষ্টভাবে, আরো নির্ভুলভাবে কাজটি করতে হয়,
কিভাবে এটিকে নিজের করে নিতে হয় এবং কিভাবে এটিকে তাদের প্রথম স্বভাবে পরিণত করতে হয়। সত্যি আমার এটা খুব ভালো লাগে। বিষয়টা ভালোভাবে বুঝে নিন এবং শুধু এই ভেবে চলে যাবেন না যে উনি ওটা দিয়ে কি বোঝাতে চেয়েছিলেন বা আমি ওটা কিভাবে করব বা এই ধরনের জিনিস। তো হ্যাঁ, আমি ওই ধারণাগুলো ভালোভাবে গেঁথে ফেলার জন্য ওই ক্লাসগুলো নেওয়া শুরু করছি। হ্যাঁ, যাক, অবশেষে সময় হয়েছে, মাত্র 42 থেকে 43 বছর পর। হ্যাঁ মাত্র 42 বছরই লাগলো। হ্যাঁ, এটা খুবই সার্থক, খুবই সার্থক। আর আমি জানি আপনি আর আমি হয়তো কোনো এক সময় একসাথে কিছু করার কথা বলেছি, ওই ধরনের কিছুর আয়োজন করার কথা। আমার মনে হয় এটা দারুণ ব্যাপার। ঠিক এই কাজটি করার জন্য আপনি এরপর কোথায় যাচ্ছেন? এই সপ্তাহান্তে নিউ ইয়র্কে। আমরা হাডসন ভ্যালিতে থাকবো। ঠিক আছে, আমরা যে কোনো অনুষ্ঠান করছি তা জানতে আপনি basar.org এ যেতে পারেন। তো হ্যাঁ, আমরা এই সপ্তাহান্তে নিউ ইয়র্কে থাকবো এবং এরপর আরো বেশ কয়েকটি অনুষ্ঠান আসছে। আগামী মাসে পাম স্প্রিংসের কাছে ইন্ডিয়ান ওয়েলসে একটি অনুষ্ঠান আছে এবং এর পরে অন্যান্য অনুষ্ঠানও থাকবে। সুতরাং যারা জানতে চান আমরা কি করছি এবং কোথায় থাকবো, তারা অনুগ্রহ করে basar.org BASHAR.org এ যান। আমরা নিশ্চিত করব যে এটি স্ক্রিনে এবং নিচের লিংকে থাকবে। আপনারা তো জানেনই। ঠিক আছে, চমৎকার, এর জন্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে সুজানের পক্ষ থেকে আরো একটি প্রশ্ন রাখছি। হ্যালো সুজান, এবং এটি কিছুটা দীর্ঘ, তাই আমি দ্রুত এটি শেষ করার চেষ্টা করব। তিনি বলছেন, সম্প্রতি আমার জীবনে আমি চমৎকার প্রবাহ এবং সামঞ্জস্যের সময়গুলো অনুভব করছি, যেখানে প্রায়শই অন্যরাও জড়িত থাকে। আবার এমন কিছু মুহূর্ত বা ঘটনাও ঘটে যা বেদনাদায়ক বলে মনে হয়, যতক্ষণ না আমি সেগুলোকে বৈধভাবে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি, এবং তারপর সেগুলো আমার এবং অন্যদের জন্য গভীর সংযোগ এবং শেখার মুহূর্ত হয়ে ওঠে। মনে হয় যেন আমি দুটি ভিন্ন ক্ষেত্রে বাস করছি, তাদের মধ্যে আসা যাওয়া করছি। উদ্ধৃতি চিহ্ন। এটা আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু যা বদলেছে তা হলো আমার চারপাশের মানুষ, উচ্চতর মাত্রার বিশ্বাসী এবং অবিশ্বাসীরা আমার সাথেই আছে। আমি জানি যে এই অভিজ্ঞতাগুলো এখন আরো বড় বড় মানুষের ভিড়ে হচ্ছে এবং আমি একা নই। কি ঘটছে এবং আমরা কিভাবে আরো সক্রিয়ভাবে এই প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারি, সচেতনতা এই জাগরণ ক্ষেত্রকে প্রসারিত করতে পারি। ধন্যবাদ অ্যালেক্সিস, সুস্থ হয়ে ওঠো। ও বলছে আমার ঠান্ডা লেগেছিল। আর ধন্যবাদ ড্যারিল। হ্যাঁ, মানে তুমি তো একরকম বলেই ফেলেছো। তুমি দুই ভিন্ন ধরনের বাস্তবতার অভিজ্ঞতার মধ্যে আসা যাওয়া করছো। তুমি বলতে গেলে পরিস্থিতি যাচাই করছো, অর্থাৎ পুরনো বাস্তবতার যে দিকগুলো তুমি পছন্দ করো না, তার বিপরীতে বর্তমান বাস্তবতার কোন দিকগুলো তুমি বেশি পছন্দ করো তা নির্ধারণ করছো। আর এক অর্থে শুধু সূত্রটি অনুসরণ করার ফলেই এটা আরো বেশি করে ঘটছে, কারণ সূত্রটি অনুসরণ করার একটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো সিঙ্ক্রোনিসিটি। এই অর্থে যে তুমি আরো স্বচ্ছভাবে সচেতন হয়ে ওঠো যে সবকিছুই সংযুক্ত, যে সিঙ্ক্রোনিসিটি হলো রৈখিক স্থানকালে তোমাকে দেখানোর একটি উপায় যে সবকিছুই সংযুক্ত, কোনো কিছুই আকস্মিক নয়, সবকিছুই এক সুপরিকল্পিত আয়োজন। আপনি যে সমকালিকতা অনুভব করেন তাতে এমন কিছু বিষয় থাকতে পারে যা অন্যদের চেয়ে আপনার জন্য বেশি প্রাসঙ্গিক, আর এ কারণেই অন্যরাও এর অন্তর্ভুক্ত হতে পারে। কারণ আপনি যখন আপনার প্রয়োজনীয় বিষয়গুলো অনুভব করছেন, তারাও তখন তাদের প্রয়োজনীয় বিষয়গুলো অনুভব করছে, কিন্তু আপনি সেই স্পন্দনশীল কম্পাঙ্ক, সেই বাস্তবতা তৈরি করতে ইচ্ছুক যাতে তারাও তাদের প্রয়োজনীয় বিষয়গুলো অনুভব করতে পারে। সুতরাং প্রতি মুহূর্তে যতদূর সম্ভব এই সূত্রটিকে অনুসরণ করে এবং এর পরিধি বাড়িয়ে চললে এই অভিজ্ঞতাগুলো বৃদ্ধি পাবে, যা আপনাকে স্থান ও কালকে আরো নমনীয় ও পরিবর্তনযোগ্য হিসেবে অনুভব করতে দেবে এবং আরো স্পষ্টভাবে প্রকাশ করবে যে আমরাই আমাদের ভৌত বাস্তবতার অভিজ্ঞতা তৈরি করছি। এটি আমাদের চেতনারই একটি প্রক্ষেপণ। সুতরাং আপনি আপনার পছন্দের বাস্তবতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও অনুসন্ধান শুরু করছেন এবং সেই বাস্তবতার দিকে একটি পরিবর্তন দেখতে শুরু করছেন। এটা দারুণ। সুশান, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। সুশান অনেকদিন ধরেই একজন সদস্য এবং সে খুবই মেধাবী। আর আমার মনে হয় যেমনটা আপনি বললেন, তার কিছুটা পূর্ণাঙ্গ প্রশ্নের মধ্যেই সে হয়তো নিজের উত্তরটা নিজেই দিয়ে দিয়েছে। আমার মনে হয় সে নিজেই নিজের উত্তর দিয়েছে, কিন্তু হ্যাঁ, আমি এটার ওপরই জোর দেব। সে তার স্পন্দন পরিবর্তন করে, যা তার জন্য সঠিক বলে সে বিশ্বাস করে, সেই অনুযায়ী কাজ করে নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। আর এই সূত্রটি অনুসরণ করাই সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। এ কারণেই বাসার এটা আমাদের দিয়েছেন, কারণ এটা একটা খুব সহজ সূত্র, এটা একটা খুব সরাসরি নির্দেশিকা। বাস্তবতা এভাবেই কাজ করে। এভাবেই আপনি এর প্রবাহ বাড়াতে পারেন, আপনার স্পন্দন বাড়িয়ে সেই হারের সাথে আরো নিবিড়ভাবে মিলিয়ে, যে হারে আপনি আত্মিক স্তরে আপনার পরিকল্পিত বাস্তবতা তৈরি করছেন। সুতরাং আপনার বাস্তবতা আপনার কাছে আরো স্বচ্ছ হয়ে উঠছে। আপনি এই বাস্তবতার অন্তর্নিহিত ছাঁচটি দেখতে শুরু করছেন, যা আপনি অবতার গ্রহণের আগে আত্মা হিসেবে তৈরি করেছিলেন। ব্যাপারটা বোধগম্য হলো যদি আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি এবং সম্ভবত কিছু বিপরীতধর্মী জিনিসের প্রতি আমাদের আসক্তিকে পুনরায় চালু করতে বা শিথিল করতে পারি, যেমন সংবাদ প্রতিবেদন, বিশেষ করে দিনের নির্দিষ্ট কিছু সময় ঠিক ঘুমাতে যাওয়ার আগে এই বিষয়গুলো থেকে কিছুটা সরে আসা এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। মানে সপ্তাহ থেকে নয় এবং সব সময় নয়,
কিন্তু আমি মনে করি জীবনযাত্রায় এক ধরনের পরিবর্তন আনা প্রয়োজন। একদম ঠিক। হ্যাঁ, অন্য লোকেরা কি বিশ্বাস করে তা পর্যবেক্ষণ করা ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি পর্যবেক্ষণ করছেন মানে এই নয় যে এটি আপনাকে প্রভাবিত করবে। আপনাকে সেই বিষয়গুলোর কম্পাঙ্কের সাথে নিজেকে মেলাতে হবে। সুতরাং অন্য লোকেদের সাথে কি ঘটছে সে সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করা ভালো, কিন্তু আপনাকে এতে এমন ভাবে ডুব দেওয়ার দরকার নেই যেখানে আপনি অনুভব করেন যে আপনি এর দ্বারা প্রভাবিত হচ্ছেন। এটা শুধু একটি পর্যবেক্ষণ। হ্যাঁ, আমি সহানুভূতিশীল মানুষদের কথা ভাবছি, আমি নিজেও হয়তো তাদের একজন। তবে অন্যদের সাথে আপনার যে সংযোগ রয়েছে সেগুলোর সাথে আপনার নিজের সংযোগকে আলাদা করা কঠিন হতে পারে। হ্যাঁ, এটা বিষয়টাকে কিছুটা ঘোলাটে করে তুলতে পারে। হ্যাঁ, কিন্তু এই অসুবিধাটা আসে যখন আপনি বোঝেন না যে সবকিছু কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে আপনার বাস্তবতা তৈরি করছেন। সুতরাং আপনি কিভাবে বাস্তবতা তৈরি করছেন সে সম্পর্কে আরো বেশি বোঝা প্রয়োজন। আরো বেশি বোঝা প্রয়োজন যে আপনি কেবল আপনার নিজের শক্তি অনুভব করেন, আপনি অন্য কারো শক্তি অনুভব করতে পারেন না। আপনি আপনার নিজের বাস্তবতা। সুতরাং আপনি যদি এমন কিছু অনুভব করেন যা আপনার মনে হয় অন্য কোনো ব্যক্তির কাছ থেকে আসছে, তাহলে আপনি আসলে যা বলছেন তা হলো কোনো না কোনো কারণে আপনি সেই ব্যক্তির নির্গত কম্পাঙ্কের সাথে আপনার নিজের শক্তিকে মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন, এবং তাই আপনি অনুভব করছেন যে আপনার নিজের শক্তি অন্য কারো শক্তিকে প্রতিফলিত করছে, কারণ আপনি সচেতনভাবে বা অচেতনভাবে ইতিবাচক বা নেতিবাচকভাবে সেই অন্য ব্যক্তির কম্পাঙ্কের সাথে মেলানোর জন্য একটি কারণ তৈরি করেছেন। একবার যখন আপনি বুঝতে পারবেন যে এটি সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে, তখন আপনি সেই ব্যক্তিকে বুঝতে এবং তার সাথে সংযোগ স্থাপন করতে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই করতে পারেন, যাতে আপনি তার সেবা করতে এবং তাকে সাহায্য করতে পারেন। কিন্তু আপনার কাছে যথেষ্ট তথ্য থাকলে আপনি সহানুভূতিশীল হয়েও সরে আসতে পারেন এবং তারপর আপনার বুদ্ধিমত্তা, জ্ঞান ও অভিজ্ঞতা ব্যবহার করে তাদের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে সাহায্য করতে পারেন। সুতরাং তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সে সম্পর্কে যথেষ্ট তথ্য পাওয়ার জন্য সহানুভূতিশীলভাবে সংযোগ স্থাপন করতে এবং তারপর সরে এসে তাদের সাহায্য করতে পারার জন্য আপনাকে ফ্রিকোয়েন্সির কাছে নতি স্বীকার করতে হবে না। ওহ, একটু কেটে গিয়েছিল, কিন্তু আমরা বার্তার মূল ভাবটা বুঝতে পেরেছি। হ্যাঁ, একমত। ওটা অন্য আলোচনার বিষয়। আমার সেদিকে যেতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের এটা বন্ধ করতে হবে, ড্যারিল। ঠিক। শুনুন, আচ্ছা, শেষ একটা প্রশ্ন। 1 থেকে 10-এর স্কেলে ডিসক্লোজার ডে কি? আচ্ছা, এটা নির্ভর করে আপনি কোথা থেকে দেখছেন তার উপর। এক অর্থে আমার জন্য এটা একটা 10, কারণ এটা মানুষের ডিসক্লোজার নিয়ে আলোচনার দিকে আরো একটি পদক্ষেপ, এবং তারা সিনেমাটি পছন্দ করুক বা না করুক, তারা ডিসক্লোজারের ধারণাটি নিয়ে আলোচনা করছে। ঠিক, এবং তাই সেই অর্থে এটি তার কাজ করেছে, এটা এর উদ্দেশ্য পূরণ করেছে। এখন জানেন, একটি চলচ্চিত্র হিসেবে সিনেমাটি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত এক অর্থে আমার কাছে অপ্রাসঙ্গিক। আসল কথা হলো, এটি এমন একটি বিষয় যা এখন আমাদের সংস্কৃতিতে, আমাদের সমাজে প্রবেশ করেছে, এবং এটি মানুষের জন্য এটা বলা একটু সহজ করে দেয় যে, হ্যাঁ, এবার আসল কথা বলা যাক, চলো এ নিয়ে কথা বলি। আকাশে মানুষ যা দেখছে এসব নিয়ে কথা বলা যাক। উদ্ধৃতি চিহ্ন। জানেন, এমনকি যদি তারা বলে, আচ্ছা আপনি কি সিনেমাটি বিশ্বাস করেছেন, এটা কি সত্যি, উদ্ধৃতি চিহ্ন, তবুও তারা এটা নিয়ে কথা বলছে। সুতরাং প্রতিটি ছোট পদক্ষেপই সাহায্য করে এবং প্রতিটি পদক্ষেপই এক ধাপ এগিয়ে যাওয়া। সেই অর্থে আমি বলবো এটি 10 পাওয়ার যোগ্য। একটি চলচ্চিত্র হিসেবে এর গুণাগুণ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না। এটি এমন একটি আলোচনা যা নিয়ে অন্য অনেক মানুষ ভিন্ন ভিন্ন মতামত পোষণ করতে পারে। আমার মনে হয় চলচ্চিত্রটির উদ্দেশ্য পূরণ হয়েছে। এর জন্য অভিনন্দন।